বাংলাদেশ গ্রিন বিল্ডিং কর্তৃক অর্গানাইজ আজকের টপিকসটা হলো ইলেকট্রিক লোড ক্যালকুলেশন ফর রাইট ইলেকট্রিক সিস্টেম ডিজাইন। স্পেশালি যখন আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক লোড ক্যালকুলেশন করা হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, যখন সেই লোডগুলোকে যদি আইডেন্টিফাই করা না যায় এবং সেই লোডগুলোকে প্রপারভাবে যদি ক্যালকুলেশন করা না যায়, সেটা তাহলে আমাদের অপারেশনাল পিরিয়ডে এবং মেইনটেনেন্স পিরিয়ডে আমাদের প্রবলেম তৈরি হয়। ইভেন যখন নতুন কোনো একটা লোড এক্সটেনশন করা যাচ্ছে কিংবা অ্যাডিশনাল কোনো একটা ইকুইপমেন্ট লাগানো যাচ্ছে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে এবং তখন আপডেশন প্রয়োজন পড়ে। আপনার সবারই জানা আছে যে কোনো একটা আপডেটেশন স্পেশালি ইন রেসপেক্ট অফ বাংলাদেশ দ্যাট ইজ সো ডিফিকাল্ট, স্পেশালি RAB, DSR, DISCO and other stakeholder have the lot of rules regulation at the problem. So that's why the important things for all the people, especially all the engineers, so and all other stakeholder, when they started the design calculation and the design phase, that is better to identify all the load calculation and integrate it with their sheet and the calculation purpose. So today is our resource person, Mr. Abdul Bari. Is a renowned industrial utility section. He's expert, especially he's electrical engineer. He's a 22 years experience in this field. Also, he's a BSc electrical engineer from Ruet. He also working in a renowned company like as Square and others also. So now our today resource person is a mostly experienced and the expertise this field. So আশা করি আমাদের আজকের যারা ইনিশিয়ালি অর্থাৎ বিগিনার স্টুডেন্ট কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং ইন্টারমিডিয়েট যারা রয়েছেন, কিছু কাজ করেছেন, এক্সপিরিয়েন্স হয়েছেন এবং অ্যাডভান্স লেভেল আছেন, তিন ধরনের অডিয়েন্সকে আজকে ফুলফিল করা সম্ভব হবে হয়তো তাদের রিকোয়ারমেন্টটা। তো আমাদের আজকের স্পিকার কে আমি রিকোয়েস্ট করব আজকের প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। সো নাও platform to ask today's speaker, Mr. Abdul Bari. দয়া করে একটু মাইক্রোফোনটা মিউট করে নেবেন। আর হ্যাঁ ঠিক আছে, সবাই শুনতেছেন আমাকে? জি, ক্যামেরাটা অন করে নেবেন। ক্যামেরা অন করে নেন, শেয়ার করে নেন। হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্টেশনটা শেয়ার করে নেন। প্রথমে আপনার পরিচয় দিয়ে তারপর প্রেজেন্টেশনটা শেয়ার করুন। হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার সরি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, তার সাথে সাথে বিশেষ করে বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আলম ইমরান হুসাইনকে যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কিছু বলার জন্য একটা সুযোগ, ধন্যবাদ সেই জন্য ইমরানকে। আর যারা পার্টিসিপেন্ট আছেন নিশ্চয় তারা সবাই সবার মতো করে এই সময় বের করে নিয়ে এরকম একটা কথায় অংশগ্রহণ করা। তো ঠিক আছে, আমরা পরিচয় হিসেবে আমি এমডি আব্দুল বারি। আচ্ছা হ্যাঁ, পর স্লাইডে আমরা যেতে পারবো, সেই হিসাবে আমরা আগাই। এখানে আমাদের আজকের গ্রাফিক্স হলো ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন ফর রাইট ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন, অর্গানাইজড বাই বাংলাদেশ গ্রিন একাডেমি বিল্ডিং। বিষয়টা আমাদের খুবই একটা ভাবার বিষয়, কারণ আমি অনেকদিনই এই জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। সে দেখা যাচ্ছে যে সব বিল্ডিং এই সমস্যা, ক্যালকুলেশন জনিত অনেক কিছু সমস্যা আছে, সেইটা নিয়েই আজকের কনসার্ন এবং আমরা এইটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করব। তো ভালো একটা দেখা যাক আমরা কতদূর আগাতে পারি। একটা পরিচয় হিসাবে আমি ইঞ্জিনিয়ার আব্দুল বারি। আমি রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে 91 ব্যাচ 98 ডিসেম্বরে পাশ করেছি। তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, তারপরে বিভিন্ন পার্ট টাইম কনসালটেন্সি সেটা করার
বিভিন্নভাবে হয়েছে। তো আমি আরবিতে চাকরি করেছি, বেসকিংকো স্কোয়ার, এরকমই আমার একটা সুযোগ হয়েছে বিভিন্ন চাকরি করার জন্য। আর আপনারা জানেন এইগুলো প্রতিষ্ঠান বড় বড় ইন্ডাস্ট্রি। হ্যালো, তো এগুলো হলো বড় ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের অনেক ধরনের সিস্টেম আছে, যার ফলে এই সিস্টেমগুলো আমাকে দেখার মতো সৌভাগ্য হয়েছে, সেখান থেকে জ্ঞান অর্জন করা, বিভিন্ন সেমিনার থেকে আমার জানা, সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি আজকে। প্রথমে হচ্ছে প্রেজেন্টেশন অন প্র্যাকটিক্যাল নলেজ শেয়ারিং ফর ডিভাইস ইন্ডাস্ট্রিজ ইলেকট্রিক সিস্টেম। এটা একটা কথা আছে ইন্ডাস্ট্রি। আমি বিশেষ করে ইন্ডাস্ট্রিকে ফোকাস করব, কারণ ইন্ডাস্ট্রির মধ্যে বিশেষ করে আমাদের দেশে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি যেগুলো গার্মেন্টস, নিটিং, ডাইং, এগুলোর সাথে আমি বেশি ফোকাস করবো, এদের সাথে আমি বেশি জড়িত ছিলাম। আর আমাদের দেশে তো এখন গার্মেন্টস বা আরএমজি সেক্টরই বেশি, সেই হিসাবে এখানে আমাদের সবারই অনেকেই অনেকভাবে কাজ করে। তো যদি নলেজটা সেই ভালো হয় তাহলে আমরা সবাই উপকৃত হব। সেই জন্যই আজকের এই জিনিসটা স্পেশালি ফর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল সিস্টেম। আরো যেগুলো আছে বিভিন্ন কথা থাকবে, কিন্তু আমরা স্পেশালি ফোকাস করব অন ইলেকট্রিক্যাল সিস্টেম ফর ইন্ডাস্ট্রিজ। এখানে আমি দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করেছি। সেটা হলো ইলেকট্রিক লোড ক্যালকুলেশন ফর রাইট ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন, দেন শেয়ার প্র্যাকটিক্যাল প্রবলেম ইন ডিফারেন্ট ইনস্টলেশন সাইট ফর ডিজাইন এন্ড ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স। তো আমি আমার ইয়াতে দেখছি যে যখনই কোনো কাজ করতে যায়, কখনো সিস্টেমে ডিজাইন হয়, প্রথমে যদি ভুল হয় লোড ক্যালকুলেশনে, তখন আমরা বলি যে লোড ক্যালকুলেশনে আমরা বললাম কে করছে, তখন আসলো যে ঠিক আছে আমরা যা লোড দিয়েছি সেই অনুসারে হয়েছে। তখন করতে যদি আমরা এটাকে রেট্রোফিট করতে যাই বা এটাকে কারেকশন করতে যাই, অনেক কথা আসে, অনেক কথা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ক্ষেত্রে সম্ভবই হয় না। সেগুলো আমরা বিভিন্ন স্লাইডে ইনশাল্লাহ আমরা যাব এবং দেখবো যে সম্ভব অনেক সময় হয়ই না, কোনোভাবেই সম্ভব হয় না। তো ওই একটা ফল্টি সিস্টেম নিয়ে আমাদেরকে চলতে হয়, সেটা সময়ের কিছু করার নাই, আবার মেনে নিতে হয় অনেক সময়। সেই হিসাবে আমরা আগে আগাবো, দেখি কতটুকু যাওয়া যায়। একই এর স্লাইডও ওই ধরনের বিষয়টা। তো আমি একটা বলবো যে প্রথমে আমরা লোড ক্যালকুলেশন করতে গেলে অনেক একটা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফ্যাক্টর আমরা কনসিডার করব ওভারঅল। তো মিনিমাম কতগুলো জিনিস আমাদেরকে কনসিডার করতে হয়, সেটা আমি এই স্লাইডে দেখাইছি যে লোড ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কি ধরনের লোড সেটা তো ডিটেলস বলবোই আমি। কন্ডাক্টর সাইজিং, conductor sizing, condic sizing, motor branch circuit sizing, power factor improvement, transformer primary and secondary circuit sizing, voltage drop, motor sharing, voltage dip, short circuit analysis, lighting level, grounding in substation, where step potential are of for concern, harmonics, distortion analysis, cable pulling calculation, generator cabling, motor sharing, আরো আছে। তবে এগুলো অনেক কিছু ডিজাইন সিস্টেম ডিজাইন করে একটা সিস্টেম ডিজাইন, তো অনেকগুলো কথা বলার মতো সুযোগ বা সময় সেটার ব্যাপার আছে। তো আমি এখান থেকে 2-3টা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা লোড ক্যালকুলেশন, তারপরে ভোল্টেজ ড্রপটা নিয়েও আলোচনা করব, সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আমি শো করব। তো প্রথম আমরা যাব হলো লোড ক্যালকুলেশনে। প্রথমে ট্রাফিকসও এই রিলেটেড, অন্যগুলো থাক ভবিষ্যতে দেখা যাবে। তো লোড ক্যালকুলেশন নিয়েই আমরা কথাটা বলবো। আমি এখানে এই স্লাইডে একটা এক্সাম্পল দেখাইছি আমাদের দেশে গুলো কিভাবে লোড ক্যালকুলেশন আসে। কারণ যেই ডিজাইন করুক, সেটা ফ্যাক্টরি পিপল হোক আর বাইরে কনসালটেন্ট হোক আর যাই, ফ্যাক্টরি ওনার বা যেই থাক বললো আমার একটা ফ্যাক্টরি বানাবো নিট ডাইং, আমার লোড আছে, একটা লিস্ট আছে, দেখেন করে নিয়ে যান। এরকম একটা সেই লিস্টে কি থাকে, সেই লিস্টে দেখা গেলো থাকলো এরকম একটা অনেক কিছু। নর্মাল ফর ইন্ডাস্ট্রি ডিজাইনার টেক লোড ক্যালকুলেশন শিট অ্যাজ বিলো। মেশিনের নাম দেওয়া থাকলো বয়লার 10 টন, তারপর ইনক্লুডিং ফিড পাম্প, এরকম কি 2 সেট 37 কিলোওয়াট, 37 কিলোওয়াট যদি হয় তাহলে 47। তারপরে বয়লার রুম ভেন্টিলেশন এরকম 2 সেট 2 কিলোওয়াট, কম্প্রেসার 10 মিটার কিউব 5 সেট অত 275 কিলোওয়াট, কম্প্রেসার ডায়ার 5 সেট 12 কিলোওয়াট, ভেন্টিলেশন কম্প্রেসার রুম ভেন্টিলেশন 5 কিলোওয়াট, জেনারেটর ভেন্টিলেশন ফ্যান। তার আমি একটু পরেই যাই। জেনারেটর কুলিং পাম্প 66 কিলোওয়াট, জেনারেটর সেল পাম্প 60 কিলোওয়াট, যখন যেটা দরকার হয়, অনেক সময় পাম্প দরকার হয়, অনেক সময় দরকার হয় না। সাবমার্সিবল পাম্প,
100 কিলোওয়াট, ফায়ার পাম্প মোটর ইলেকট্রিক্যাল 110 কিলোওয়াট, বাউন্ডারি লাইটিং, রোড লাইটিং, ইউটিলিটি লাইটিং, ইউটিলিটি হাউস লাইটিং, জেনারেটর পাম্প, এরকম করে একটা ক্যালকুলেশন বাড়ালো। তারপরে দেখা যাচ্ছে সে তখন টোটাল ক্যালকুলেশন করে একটা লোড আসলে 900, এখানে আমি একটা ট্রিপিক্যাল জিনিস দেখেছি যে 924 কিলোওয়াট। ঠিক আছে, লোড ক্যালকুলেশন হয়ে গেছে, এখন সে বললো কত পার্সেন্ট চলবে। আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স অনেক সময় দেখা গেলো কেউ 70% চলবে, ঠিক আছে তাহলে তো 70% যে 646 কিলোওয়াট আসে, ঠিক আছে তাহলে আমরা 900 ডিজাইন করে দেবো, যেহেতু কানেক্টেড লোড আছে ডিজাইন করে দিব, আমরা এটা চলবে। এভাবেই আমাদের ডিজাইনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই এবং আমরা করি, যার ফলে এখানে এইটুকু একটা ক্যালকুলেশন না, লোড কত আছে 900 কিলোওয়াট। এখানে এইরকম একটা শীট যখন আমরা পাই, আমি কনফিডেন্টলি বলতেছি আমি ম্যাক্সিমাম সময় এরকম দেখছি যে একটা কত আছে, কত হলো, কত কেজি আছে। আমি নিচে স্লাইডে দেখব, এটা একটা ইউটিলিটি হাউসের লোড ক্যালকুলেশন স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রির জন্য। নিচে আরেকটা শীট আমি দেখেছি, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি লোড ক্যালকুলেশন শীট। পকেট হাভিং মেশিন 6 পিস 0.75 কিলোওয়াট, সে একটু অ্যাডিশনাল যোগ করার চেষ্টা করা হয়েছে এখানে। টোটাল কানেক্টেড লোড গুণটুন মানে মাল্টিপ্লাই করে 4.5 কিলোওয়াট, ইউনিট রানিং লোড 0.6, টোটাল রানিং লোড 3.6, অপারেশন টাইম মানে পকেট হামিংটা দেখা যাচ্ছে 75% সময় চলবে, সেই হিসেবে 75, তাহলে টোটাল টেন্টেটিভ ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন 2.5। অন্যরা অন্যভাবে দেখতে হবে, এইরকম একটা জায়গায় মানে এই ধরনের একটা টিপিক্যাল ফ্যাক্টরিতে কাজ করা হয়েছে। তারপরে পকেট ডেকোরেশন মেশিন সে বিভিন্নভাবে বসে 1.5 করেছে, 4 কিলোওয়াট না ইউনিট 1 কে 1.2 করছে, যেমন 0.7 কে 2 বিভিন্ন ভাবে আসছে। তারপরে পকেট ক্রিজিং মেশিন, পকেট স্টেটর মেশিন, ফিড আপ দ্য আর্ম, তারপর অনেকগুলো সুইচ মেশিনের নাম টাম করে অ্যাডিশনাল ফ্লোটো যোগ করে লাস্টে যে জিনিসটা আসছে দেখা যাচ্ছে যে টোটাল 400 কানেক্টেড লোড এই ফ্যাক্টরি বা এই ফ্লোর বা ফ্যাক্টরির জন্য 426 কিলোওয়াট একটা লোডের টোটাল ক্যালকুলেশন। আচ্ছা, টোটাল 26 কিলোওয়াট লোড আসছে। আগের স্লাইডে আমি দেখাইছিলাম যে ইউটিলিটি লোডের ক্ষেত্রে এই টোটাল রানিং লোড, ইউনিট রানিং লোড, টোটাল রানিং লোড, অপারেশনাল টাইম, এই দুটো কলাম ছিল না, এখানে একটু যোগ করা হয়েছে বিশেষ করে গার্মেন্টসের এই লোডগুলো ক্যালকুলেশনের জন্য। এখন এখানে দেখা যাচ্ছে টোটাল কানেক্টেড লোড 426 কিলোওয়াট, কিন্তু এই শীটের মধ্যে দেখা যাচ্ছে রানিং লোড আসবে মাত্র 270 কিলোওয়াট। আবার যদি আমি বলি 70% চলে তাহলে লোড আসে যে 137 কিলোওয়াট। এখন প্রশ্ন হলো ডিজাইন কি হবে। এখন ডিজাইন এখানে কি করবে, যদি 426 কিলোওয়াটের ডিজাইন হয় তাহলে কি হবে, 270 কিলোওয়াটে হলে কি হবে, 137 কিলোওয়াট হবে। প্র্যাকটিক্যালি আমরা এরকম একটা জিনিস করলে দেখা যায় যদি 426 কিলোওয়াটের ডিজাইন হয় এই ফ্যাক্টরি ওভারলোড ডিজাইন হবে। আর ওভারলোড ডিজাইন হলে এফেক্ট কি আমরা অনেকভাবে জানি। ইভেন 270 কিলোওয়াটও ডিজাইন করা হয় তাহলে মার্জিনালি ওভারলোড হবে, ওভার ডিজাইন হবে, কারণ সেখানেও আসবে না। কিন্তু এই লাস্টের যে কলাম আছে যেটা বসানো হয়েছে 137 কিলোওয়াট, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এইখানে যদি ডিজাইন করা হয় দেখা যাবে সমান চলবে, কারণ এখানে ক্যালকুলেটিভ আছে কিন্তু সব মেশিন একসাথে চলবে না। আমি যদি ওইগুলো করতে যাই পুরো জিনিসটাই একটা ওভারলোডে চলে যায়। আমার যতগুলো ফ্যাক্টরি এ পর্যন্ত আমি ভিজিট করেছি বা দেখছি বা বানাইছি সবগুলোতেই ডিজাইনে ওভারলোড থাকে, আর ওভারলোড থাকার এফেক্ট কি আমরা আস্তে দেখব। সেই জন্য বলছি এখানে একটা ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছোট মানে ফ্লোর অনুসারে ছোটই হয়, ছোট লোড হয়, সেই হিসেবে ছোট ইলেকট্রিক্যালের ইয়েতে সেখানে এই অবস্থা আমরা দেখতেছি যে শুধুমাত্র একটা কলাম চেঞ্জ করে দেওয়ার জন্য এর পুরো লোডের প্যাটার্ন, লোড ক্যালকুলেশন প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, পুরো লোডের ডিজাইন সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র একটা কলাম অপারেশন টাইম কত আসছে, রানিং টাইম কত আছে, এখানে দেখা যাচ্ছে 426 থেকে চলে আসছে 137 কিলোওয়াট। যাই হোক আমরা একটু আগে আগাবো, তারপরে আমরা এই হলো এরকম একটা, এই যে দুইটা স্লাইড আমি আগেরটা দেখেছি এখানে এরকম টিপিক্যাল স্লাইডে আমাদেরকে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনাররা পায় বা ফ্যাক্টরি পিপলও যদি করে ফ্যাক্টরি পিপলও পায়, তখন একটা ডিজাইন ইস্টাবলিশড হয়, আর তখনই এই জিনিসের একটা ড্রব্যাক সিস্টেম তৈরি হয়। আচ্ছা, ওই ক্যালকুলেশনের যে শীটগুলো ঠিক আছে এভাবে হচ্ছে, তাহলে ওইখানে কি সমস্যাগুলো আমরা ফেস করব বা করতেছি। আমি কিন্তু আমার এই প্রেজেন্টেশনে সবসময় প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করব, কারণ প্র্যাকটিক্যালি সমস্যা। আমরা তো সবাই মোটামুটি ডিজাইনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে রুলগুলো আছে আমরা অনেকেই জানি, ভোল্টেজ ক্যালকুলেশন হোক,
বা নর্মাল যে আমরা বই পড়ে আসছি সবকিছুতে আমরা মোটামুটি জানি, কিন্তু এখানে হলো আমি যে আমার প্র্যাকটিক্যাল কাজ করলাম, করার পরে কি হলো সেই ফিডব্যাকে আমি এখানে উঠানোর জন্য সবগুলো স্লাইডে একটু উঠানোর জন্য চেষ্টা করছি। সো এখানে দেখা যাচ্ছে যে ইফ ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন রং, প্রবলেম রং অপারেশন সিকোয়েন্স। রং অপারেশন সিকোয়েন্স হলো যে কখন কি চালাতে হবে, কোন লোড কখন চালাবো, কোন লোড আগে চালাবো, কোন লোড পরে চালাবো, এ আর থাকবে না। দেখা যাচ্ছে একই বিবিটির মধ্যে পড়ে গেছে বা একই সার্কিটের মধ্যে পড়ে গেছে, এই জিনিস অপারেশন সিকোয়েন্স আছে সেটা ঠিক থাকবে না। নাম্বার ওয়ান, ওভার ডিজাইন এবং কস্টলি হবে। এটা অনেক এক্সাম্পল আছে যে এই লোড ক্যালকুলেশন বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা সিরামিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন লোড ক্যালকুলেশনে আসে, বিশেষ করে আমি দেখছি ওভার ডিজাইন, বেশিরভাগ ক্ষেত্রে ওভার ডিজাইন হয়ে যায়। ওভার ডিজাইনের এফেক্টও আমরা বলতেছি যে আমরা আস্তে আস্তে জানবো যে সেটা কত কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ভোল্টেজ ভেরিয়েশন হয়, লোড ক্যালকুলেশন যদি রং হয় ভোল্টেজ ভেরিয়েশন হবে, ভোল্টেজ ভেরিয়েশন থাকবে। পুরো ফ্যাক্টরিতে এক জায়গায় হয়তো 400 আছে, আর এক জায়গায় 380 বা এক জায়গায় 385। হ্যাঁ, এখানে কথা থাকবে যে এটা তো একটা পার্সেন্টেজের ভিতরে থাকে, পার্সেন্টেজের ভিতরে থাকলেও যে এফেক্ট আসবে সেটা আমি এই স্লাইডের আস্তে আস্তে নিচের স্লাইডগুলো কিন্তু বলার চেষ্টা করব। এরপরে যেটা মেন আসলো যে আমাদের যদি ওভার ডিজাইন হয় তারপরে সার্কিট ব্রেকার কোঅর্ডিনেশন উইল নট ওয়ার্ক। যেমন এই কথাটা আমি বলতে চাচ্ছি যে মেশিনের প্রথম আমি ডিজাইনে মেশিনে একটা 400 কিলোওয়াটের মেশিন, 400 অ্যাম্পিয়ারের মেশিন, আমি সেখানে একটা সার্কিট ব্রেকার লাগাইছি, মেশিনে শর্ট সার্কিট হয়েছে বা মেশিনে ওভারলোড হয়েছে, যাই হোক সেই সার্কিট ব্রেকার টিপ করা উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওই সার্কিট ব্রেকার টিপ করে নাই, করে যায় ওই জেনারেটরের সেন্সিটিভ সার্কিট ব্রেকার বা তার ফিডারের সার্কিট ব্রেকার চেঞ্জ করে গেছে। কারণ কি? কারণ এই উপরের কারণগুলোই কারণ যে কোন জায়গায় মানে আমরা ভালো মতো লোড ক্যালকুলেশন থেকে ওভার, সবকিছুতে ওভার থাকার জন্য আমরা কোনোভাবেই করতে পারি না। জেনারেটরের সার্কিট ব্রেকার একটু সেন্সিটিভ থাকে, টিপ করে বসে আছে, কিন্তু হওয়া উচিত ছিল ওই মেশিনের সার্কিট ব্রেকার টিপ করা অ্যাজ এ ভালো ইলেকট্রিক্যাল সিস্টেম হিসেবে। আচ্ছা, এগুলো একটা আমরা অবশ্য অসুবিধা পাই, মানে একটা প্র্যাকটিক্যাল ইয়ে থেকে আসছি। ফর প্রপার ডিজাইন, ডিজাইনার শুড চুজ ডিজাইন স্কোপ ইন্ডাস্ট্রি। আমি এই প্রশ্নটা বলতেছি যে ডিজাইন করতে গেলে প্রথমেই দেখতে হবে যে এই ফ্যাক্টরিটা কি ধরনের, কারণ টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরএমজি গার্মেন্টস বা টেক্সটাইল ব্যাগ প্রসেসের হাজারো রকম কম্বিনেশনের ফ্যাক্টরি হয়। যেমন স্পিনিং মিল একটা আছে, বিভিন্ন ধরনের স্পিনিং মিল আছে, সেটা স্পিনিং মিল কিনা এই প্রশ্নটা প্রথম থাকা উচিত। তারপরে হলো অনলি নিট ডাইং, একটা দেখা গেলো শুধু নিট ডাইং ফ্যাক্টরি, একটা 20 টনস নিট ডাইং ফ্যাক্টরি। তারপর গেলো নিট ডাইং প্লাস গার্মেন্টস, দেখা যাচ্ছে নিট ডাইং নিচতলায়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপরে গার্মেন্টস। তারপরে আবার দেখা যাচ্ছে যে সলিড ডাইং মেশিন আছে, উইভিং আছে, ডেনিম ওয়াশিং আছে, ফার্মাসিউটিক্যাল, স্টিল মিল, সিরামিক্স, আদার আছে। প্রথম প্রশ্নটা যদি আসে এটা কি ধরনের, সবাই প্রশ্ন করলে এই যে কি ধরনের হলে লোড প্যাটার্নটাও আসবে সেই রিলেটেড। আমি নিচের কতগুলো এক্সাম্পল দেখে আমি বোঝানোর চেষ্টা করবো যে ফ্যাক্টরি যদি ডিফারেন্ট হয় লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্ট হয়। একটা এক্সাম্পল আমি দেখেছি, ইফ ইট ইজ নিট গার্মেন্টস ফ্যাক্টরি উইথ অটোমেটিক, নিট গার্মেন্টস ফ্যাক্টরি উইথ অটোমেটিক স্ক্রিন প্রিন্ট মেশিন উইথ ফ্ল্যাশ কিউর। অ্যাজ এক্সপিরিয়েন্স আমি দেখছি একটা 12 কালার মেশিনে 8 সেট ফ্ল্যাশ কিউর থাকে, ও একটা ফ্ল্যাশ কিউর হলো 20 কিলোওয়াট, তাহলে টোটাল আসছে 20 গুণে 8, 160 কিলোওয়াট। 1.8 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসে 288 অ্যাম্পিয়ার। এরকম যদি আমার 7-8টা মেশিন থাকে, আমি দুইটাও কনসিডার করি যে ফর 2 মেশিন ইট উইল বি কারেন্ট অ্যাজ নর্মাল ক্যালকুলেশনে আসতেছে 576 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভেরিয়েশন উইল বি উইন দ্য, এরকম একটা ফ্ল্যাশ কিউ লোডে ভেরিয়েশন আসবে 500 কিলোওয়াট। কারণ প্রিন্টিং এর আমরা যারা দেখছি বা ইয়ে করছি যে প্রিন্টিং এর ফ্ল্যাশ কিউ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অন অফ হবে, 500 কিলোওয়াট অন অফ হবে। এই ফ্যাক্টরি যদি আমরা না জানি প্যাটার্ন, তাহলে লোড যেভাবে ডিজাইন করা হোক, এই ডিজাইন কোনো সার্কিট ব্রেকার হোক টিকানো খুব কঠিন। সে তার একটা এক্সাম্পল আমি দিলাম। যদি নিট ডাইং ফ্যাক্টরি হয়, নিট গার্মেন্টস ফ্যাক্টরি হয় এবং সেখানে ফ্ল্যাশ কিউ থাকে, এরকম একটা ঘটনা হবেই। এবং আমরা ইন্ডাস্ট্রিতে অনেক এক্সাম্পল যে এই বড় লোড নিয়ে, বড় ভেরিয়েবল লোড নিয়ে সমস্যা। আচ্ছা, আবার এই জিনিসের জন্য দেখেন, আমি যদি সবাই দেখেন, আমি যে লোড ক্যালকুলেশন শিট আগে দেখালাম সেখানে কিন্তু আমরা কোথাও লিখি নাই যে লোড ভেরিয়েশন কতটুকু আছে। ক্যালকুলেশন করে শেষ, 2 গুণন 20 গুণন 8
যা আসে তাই আসছে। সুতরাং নর্মালি আমাদের ওই লোড, দেয়ার ইজ নো ইন্ডিকেশন ইন ক্যালকুলেশন শিট, সো টোটাল অর ইন্ডিভিজুয়াল লোড, সো মাস্ট কনসিডার সাচ শর্ট হাই ভেরিয়েশন লোড। এইগুলো আমাদের শীটের মধ্যে যদি আসে যে এই লোডটা ভেরিয়েবল, ভেরি করে, এবং সে ভেরির পরিমাণ কত, উইদিন 5 সেকেন্ড, 5 সেকেন্ডে 500 অ্যাম্পিয়ার ভেরি করে এই লোডকে চালাতে হবে। আমি ক্যালকুলেশনে যদি না আসে, কোনো ডিজাইনই কিভাবে কাজ করবে, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। আমি এরকম আরেকটা এক্সাম্পলের জন্য নেক্সট শিটে যাচ্ছি। এনাদার এক্সাম্পল, যদি এটা নিট ডাইং উইথ ইয়ার্ন ডাইং হয়, দের আর আরএফ ডায়ার। এটা ফ্যান্টাস্টিক মেশিন, আমরা যারা মেশিন প্রসেসের সাথে কাজ করি, আমরা প্রসেস নিয়ে কাজ করি, আরএফ ডায়ার আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় দেখেছি যে রেডিও ফ্রিকোয়েন্সি ডায়ার, অনেক ব্যাপার যে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে সুতা শুকানো হয়। আচ্ছা, যে জায়গার বড় কথা হলো এই মেশিনটা টোটালি ক্যাপাসিটিভ লোড, একটা বড় ক্যাপাসিটি। তো এখন এই ক্যাপাসিটিভ লোড যদি না জানা হয়, এত বড় একটা সুইচিং, যেমন মেশিনটা নষ্ট হতে পারে। এখন দেখা গেলো একটা ফ্যাক্টরিতে 5টা আরএফ ডায়ার আছে, তো একটা মেশিন 185 কিলোওয়াট বা 160 কিলোওয়াট লোড আছে। এর তো বড় একটা লোড বা দুইটা লোড যদি কোনো কারণে বন্ধ হয়, ক্যাপাসিটিভ একটা লোড, তাহলে ভেরিয়েশন আসে, ভোল্টেজ ভেরিয়েশন আসতে বাধ্য। এবং এইটা কোথায় যায়, ওই পাওয়ার হাউসে মারে, নাহলে আর একটা সার্কিটকে মারে। যদি একই সার্কিটে থাকে তাহলে মারতে তো বাধ্য। সুতরাং এইরকম একটা জিনিস যে আরএফ ডায়ার, ইট ইজ ক্যাপাসিটিভ লোড, ইট শুড বি ইন্ডিকেশন ইন দ্য লোড শিট ফর দ্য গুড load calculation and for the system design. Now for a good electric system, load capacitive or inductive should be considered. আমি এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলতেছিলাম, ইয়ার্ন এর কথা বলতেছিলাম বলে আমি একটা আরএফ ডায়ারের কথা বললাম। যেমন আমি একটা জায়গায় কাজ করতেছিলাম, সেখানে একটা সুযোগ হয়েছিল অন্যভাবে, সেটা হলো স্টিল মিল, ছোট স্টিল মিলে, সেটা পুরোটাই একটা ইন্ডাকটিভ লোড। সেখানে কিন্তু ওখানে একটা সুবিধা আছে, আমরা জানি একটা মেশিন সেটা একভাবে ক্যালকুলেশন করা যায়, কিন্তু একটা সমস্যা ফেস করছিলাম, সেটা আমি একটু পরে বলবো, যে ইন্ডাকটিভ লোড হওয়ার জন্য জেনারেটর প্ল্যান্ট চালাতে যে কি ধরনের সমস্যা হয়। ডিজাইন সবাই হয়ে গেছে, কিন্তু কি ধরনের সমস্যা একটু বলবো পরে, আমি আরেকটা স্লাইডে আসবো ইনশাআল্লাহ। মোর, আচ্ছা, আমি দুইটা এক্সাম্পল, একটা নিট ডাইং আর বলছি, একটা নিট ডাইং গার্মেন্টস, একটা নিট ডাইং এর কথা বললাম, এবং ভেরিয়েবল স্পেশাল টাইপ অফ লোড ব্যাপারে বলছি। এখন আসছে যে এই ফ্যাক্টরি ফর উইভিং, একটা দেখা যাচ্ছে একটা শুধু উইভিং ফ্যাক্টরি। উইভিং এ আমরা সবাই জানি যারা এই রিলেটেড আছে, 300 কিলোওয়াট বা 250 বা 400 কিলোওয়াটের 4-5টা কম্প্রেসার থাকে, 4 or 5 সেট কম্প্রেসার। সেখানে আমি একটা ট্রিপিক্যাল জিনিস যে সেখানে লোড ভেরিয়েশন 400 বা 800 থেকে 1000 অ্যাম্পিয়ার হবে যদি ভিএফডি ইউজ না করে। আচ্ছা, আবার যদি ভিএফডি ইউজও করে, অনেকে দেখা যাচ্ছে ভিএফডি ইউজের প্রকারও বিভিন্ন ধরনের, কেউ অফ অন করার জন্য ভিএফডি ইউজ করে, কেউ এয়ার কনজাম্পশনের উপরে, এনার্জি সেভিং এর উপর করে। হয়তো ওল্ড কম্প্রেসার বা একটু আগে কিনছে ভিএফডি লাগানে, এখন একটা অফ অন করার জন্য জাস্ট শুধু স্মুথ একটা হয়তো বা সব স্টার্টারও লাগায় রাখছে, সেটাও একটা ভিন্ন রকম একটা বিষয় আসবে। কারণ কম্প্রেসারে একটা এক্সপিরিয়েন্স দেখছি যে যদি 300 কিলোওয়াটের কম্প্রেসার হয়, অফ অনে আমি যতই ইনভার্টার লাগে, অফ অনটা এমনি ছেড়ে দেয়। অফ অন করার সাথে তখন ওই ইনভার্টার আর কাজ করে, ইনভার্টার স্টার্টিং এর সময় কাজ করে, কিন্তু পরে আর কাজ করাতে যায় না। শুধুমাত্র যদি অ্যাজ পার এয়ার কনজাম্পশন অনুসারে থাকে ভিএফডিটা লাগানো নতুন সিস্টেমে, তাহলে এটা সুন্দরভাবে কাজ করে। এর একটা এক্সাম্পল। এখন আমি যদি এই 5টা কম্প্রেসার আছে এবং তাদের ভিএফডি আছে বা নাই, সেই ইন্ডিকেশন যদি থাকে, তাহলে আমি লোড ভেরিয়েশনটা জানতে পারবো এই আমার শিটে। আর লোড ভেরিয়েশন যখন জানতে পারবো, তখন আমি আর রিমিডিও সিঙ্গেল লাইন ডায়াগ্রামে হোক, ইনস্ট্রুমেন্টে হোক, আমি নিতে পারবো। আদারওয়াইজ তো আমি কিছুই করতে পারবো না। আর দেখা গেলো কি আমার 3000, সেটা তো নর্মালি আছে 3000 কিলোওয়াট আছে, আমি তুলে দিলাম, তারপরে বন্ধ হয়ে গেল বা যাই হোক। তো আমি এই 3টা এক্সাম্পল আরেকটা স্লাইডে যাব, দেখি আরেকটা। আচ্ছা, তারপরে এরপর আমি আরেকটা জিনিস টপিক আছে যেটা আমার লোড ক্যালকুলেশন শিটে আসা উচিত, এবং সেটার জন্য আমাদের সুবিধা হবে। ফ্যাক্টরির আমি ম্যাক্সিমাম সময় দেখছি ফ্যাক্টরিতে সবাই ডিজাইন করতে যায়, ফ্যাক্টরি কি হলো যে আমার 2000 কিলোওয়াট লোড, তো কি দিয়ে চলবে, আরইবি চলবে, নাহলে জেনারেটর চলবে। তো এক সাইডে আরইবি লাগানো, এক সাইডে জেনারেটর চলতেছে, জেনারেটর চলে গেলে আরইবি দিয়ে চালাবো, 2000 চলে গেছে, বন্ধ করে আরইবি চালাবো। যদি আমি সেটাকে লোড শিটে লোডকে সেপারেট না করতে পারি বা আননোন থেকে যায়, তাহলে এই সমস্যাগুলো হয়। প্রথম হলো লোডকে অবশ্যই ক্লাসিফিকেশন করতে হবে যে এই লোড এই প্রোডাকশন প্রসেসের জন্য এসেনশিয়াল বা ডাইরেক্ট প্রোডাকশন রিলেটেড মেশিন বা কিনা, বা নন এসেনশিয়াল কিনা। কারণ এইটা একটা বড় ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, লাইক উইভিং ফ্যাক্টরি,
হিউমিডিফিকেশন প্ল্যান্ট ইজ এ সাপোর্ট মেশিন হুইচ ক্যান স্টপ ফর টাইম বিং। আমরা এটা 2-5 মিনিটের জন্য বন্ধ বা 15 মিনিটের জন্য বন্ধ করে রাখতে পারি, প্রোডাকশন চলবে কিন্তু এটা বন্ধ করে রাখতে পারবো। যদি আমি এখানে জানি যে এটা আমার একটা সাপোর্টিং মেশিন, সাপোর্টিং প্ল্যান্ট, তাহলে আমি এটাকে একটা ভাগ করে রাখার চেষ্টা করব। তাহলে পুরোটা আমাকে অপারেশন সিকোয়েন্স চালানোর, যে আমার পাওয়ার হাউস চালানোর বা সুইচ গিয়ার সাবস্টেশন চালানোর যে সিকোয়েন্স আমাকে সাপোর্ট করবে, আমি নন এসেনশিয়াল লোড কেটে দিয়ে আমি ফ্যাক্টরিটাকে বাঁচালাম বা চালালাম। কিন্তু দেখা যাচ্ছে কোন এটা যদি না থাকে আমার লোডশিট ক্যালকুলেশনে, যেটা লোড বা চিন্তায় না থাকে, তাহলে লোড তুলবে আর যাবে, কিন্তু কোনো বন্ধ করা যাবে না, প্ল্যান্টও বাঁচানো যায় না। এই জন্য এই একটা টপিকস আমি নিয়েছি যে আমাদের লোড ক্যালকুলেশন শিটে যদি এরকম একটা থাকে যে অ্যাজ এসেনশিয়াল, রিলেটেড টু প্রোডাকশন অর নন এসেনশিয়াল, সামটাইম বন্ধ করতে পারে। আমি কতটা এখানে প্রকাশ করতে চাইছি, ইট উইল মোর helpful to choose the right sequence for the LT panel. Now সামারি, এই কথাগুলো উপরে আমি বললাম, সেই সামারি হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফর ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন উই শুড কনসিডার ইন্ডিভিজুয়াল লোড, টোটাল লোড, individual load variation, total load variation. There are any big capacity or inductive load, essential or non-essential load. এই ক্যাটাগরি মানে এই কলামগুলো যদি আমরা এক্সেল শিটে করি তাহলে কলামগুলো অ্যাড করা দরকার। আগের যেগুলো আছে মেশিন নেম, টোটাল কিলোওয়াট, ইন্ডিভিজুয়াল কিলোওয়াট, এগুলো তো আমাদের মেশিনে থাকবেই, এটাই স্বাভাবিক। তার অ্যাডিশনাল এইগুলো থাকা উচিত, এবং নর্মালি লোড ক্যালকুলেশনে আমরা দেখছি এইগুলো জিনিস থাকে না। আর না থাকার জন্য বাকি যে ওয়ার্কগুলো থাকে ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন যদি ভুল হয় বাকি বা একটু ডিফারেন্ট টাইপস হয়ে যায়, তাহলে বাকি সবগুলোই ডিফারেন্ট হয়ে যায়। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কারেকশন করানো ইজ ভেরি ডিফিকাল্ট, অপারেশন সিকোয়েন্স ইজ ভেরি ডিফিকাল্ট, ডিজাইনে বিবিটি ডিজাইন হোক, কেবল ডিজাইন হোক, সব কিছুতেই একটা ডিফিকাল্টি আসে যায়। সেই জন্যই আমার এই কথাগুলো উপরে লোড ক্যালকুলেশনের ব্যাপারে বলা, যে আমরা যেন এগুলো একটু যারা আমরা করব, বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আমি সেটা গার্মেন্টস, স্পিনিং, নিটিং, ডাইং, ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স, এইগুলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিতে অনেক মেশিন, অনেক প্রকারের, অনেক টাইপ, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো ক্রাইটেরিয়া অ্যাজ এ ক্যালকুলেশন ইন এ ক্যালকুলেশন শিট অ্যাজ এ কলাম আমাদের কনসিডার করা উচিত। আচ্ছা, এরপরে আমি যেটাতে আসবো সেই হিসাবে আমি একটা আমি যদি কখনো ক্যালকুলেশন করতে যাই, আমি এগুলো জিনিসকে একটা চেষ্টা করি যে কিভাবে আসা যায়। আমি ওই আগেকার শীটটাকেই আমি একটা কিছু লোড ভেরিয়েশন, কত এসেনশিয়াল নন এসেনশিয়াল একটা ভাগ করে বসে নেই, নিচে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমার এর মধ্যে কত কিলোওয়াট এসেনশিয়াল লোড আছে, কত কিলোওয়াট নন এসেনশিয়াল লোড আছে, ভেরিয়েশন কতটুকু লোড আছে, কি আছে, আমাকে এরকম যে একটা ডিজাইন আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী স্টেপগুলো আমার জন্য ভেরি ইজি হবে। আমি এইটা বলার জন্যই এত এই উপরগুলো বলেছি যে আমাদের ক্যালকুলেশনে আরো কিছু থাকতে পারে। আচ্ছা, নর্মস, এখানে একটা ব্যাপার আছে যে আমরা এই ক্যালকুলেশন করার জন্য কোনো নর্মস ফলো করলাম কিনা বা কোনো স্ট্যান্ডার্ড ফলো করলাম কিনা, আইসি হোক, আমি বলবো আইএসি, বিএনবিসি যেগুলো স্ট্যান্ডার্ড আসুক, আছে, সবাই আছে, কিন্তু সেটাকে তারা একবারেই প্র্যাকটিক্যালে এরকম করে অনেক সময় থাকলেও আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা এই ফ্যাক্টরি চাকরি করার বা ডিজাইনের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমি এগুলো পেয়েছি যে আমাদের এগুলোতে ল্যাগ থেকে যাচ্ছে। লোড ক্যালকুলেশন নিয়ে মোটামুটি লোড ক্যালকুলেশনের কতগুলো স্লাইড আমি দেখাইছি বিভিন্ন ধারাবাহিকতে। এখন একটা সামারিও আমরা করার চেষ্টা করছি যে আমাদেরকে এগুলো লোড ভেরিয়ে ইন্ডিভিজুয়াল টোটাল লোড, কারেন্ট লোড, রানিং লোড, লোড ভেরিয়েশন, এসেনশিয়াল, এই কলামগুলো যদি এড করা যায় একটা ভালো লোড শিট তৈরি হবে, এবং সেখান থেকে আমি ক্লাসিফিকেশন করতে পারবো আমার প্ল্যান ক্যাপাসিটি, আমার ভবিষ্যৎ প্ল্যান ক্যাপাসিটি, রানিং ক্যাপাসিটি, সব কিছুতে একটা ভালো সিনারিও আসবে এবং ভবিষ্যতে থাকবে বলে আমার বিশ্বাস, এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। পরবর্তীতে লোড ক্যালকুলেশন শিটটা আমি এই পর্যন্তই রাখার চেষ্টা করব। পরবর্তীতে আমি এই লোড যেগুলো পয়েন্ট আমি বলছিলাম লোড ডিজাইনের ক্ষেত্রে লোড ক্যালকুলেশন, পরে ভোল্টেজের ক্ষেত্রে আমি একটা স্লাইড শো করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই ভোল্টেজ লেভেল ডিজাইনে আমরা নরমালি দেখেছি ফ্যাক্টরি লেভেলে, সব ফ্যাক্টরি বা যে লেভেলে আসুক নরমাল ডিজাইন ভোল্টেজ লেভেল ইজ 440 বা 400 প্লাস মাইনাস 5 ভোল্ট দিয়ে দিলেন।
It means in different point of factory installed machine can run within উপরে যে এই স্লাইড অনুসারে আমি কোন ফ্যাক্টরি ডিজাইনের ক্ষেত্রে বলে দিলাম যে আমি ডিজাইন টাইটেলে আমার 400 প্লাস মাইনাস 5 ভোল্ট, তার মানে হলো এই ইন্ডিকেশন হলো যে আমি ফ্যাক্টরির মধ্যে যে মেশিনই বসাই 380 থেকে 20 ভোল্ট নিচে এবং 20 ভোল্ট চালাতে পারবো, এটি ইন্ডিকেট করে গুড। এরকম ডিজাইনে যদি মেশিন চালাতে থাকে, এখনকার যে ডিজাইন, এখন যে সফিস্টিকেটেড মেশিন, এই মেশিন চালানো এবং তার ট্রাবল শুটিং রক্ষা করা ইজ ভেরি টাফ জব, ভেরি টাফ জব। কারণ মেশিন হয়তো চলবে, মেশিন চালানো যাবে, কিন্তু তার লাইফ টাইম এই মেনটেন, সেই জন্য আমি একটা নিচে যে প্র্যাকটিক্যালি উই মে রান দ্য মেশিন বাট নর্মালি লাইফ টাইম উইল রিডিউস এন্ড মোর ট্রাবল উইল অকার ডিউ টু মেশিন অফ বিলো রেটেড ভোল্টেজ। এখন এখানে একটা কথা বলছি, বিলো রেটেড ভোল্টেজ। আমরা জানি মোটর প্লাস মাইনাস দিয়ে রাখে, কিন্তু রেটেড একটা আছে, সেটা হয়তো 400 ভোল্টেজ মোটর হলে 400 ভোল্ট রেটেড, প্লাস মাইনাস চালানো যাবে, কিন্তু প্লাস মাইনাসে গেলে লাইফ টাইম কমে যাবে, ওর ওয়ারেন্টি সবকিছুতেই একটা এফেক্ট হবে। কিন্তু আমাদের উচিত হবে ডিজাইনের ক্ষেত্রে 400 রেটেড ভোল্টেজ যদি হয়, 400 রেটেড ভোল্টেজ যদি হয় 400 ভোল্টেজেই ডিজাইন রাখা, 400 ভোল্টেজেই সামান্য ভেরিয়েশন 1% সেটার মধ্যে থাকতে পারে, কিন্তু 400 ভোল্টেজে যেন থাকে, সেটাই আমাদের জন্য ভোল্টেজের সিলেকশন, ভোল্টেজ ডিজাইনের ক্ষেত্রে ইকুইপমেন্ট কিন্তু বড় চ্যালেঞ্জ। আমরা কিভাবে করব? এখন আমি এই স্লাইডের একটা কথাই বলতে চাচ্ছি যে প্লাস মাইনাসের মধ্যে রাখলে সেই ফ্যাক্টরি, সেই ইনস্টলেশন কখনোই ভালো চলে না, চলতে পারে না, কিন্তু আমাকে রেটেডে রাখতে হবে। কিভাবে রাখবো সেটা যদি আমি চেষ্টা করি ডিজাইন ফেসে অবশ্যই সম্ভব, কিন্তু এই প্লাস মাইনাস 5 ভোল্ট 380 200 এইখানে চালানো, ফ্যাক্টরি চালানো ইজ ভেরি টাফ, ভেরি টাফ, নরমালি ডিজাইন ভেরি টাফ। সুতরাং এই জিনিসগুলোকে কিভাবে রিমিডি করা যেতে পারে তার পরের স্লাইডে আমি দেখাবো। আচ্ছা, ওই ভোল্টেজের ভেরিয়েশন হিসেবে একটা প্রবলেম কি হয় ফ্যাক্টরিগুলোতে, আমার প্র্যাকটিক্যাল লাইফে একটা এক্সপেরিয়েন্স। ইন এ নিট ডাইং ফ্যাক্টরি পাওয়ার হাউস জেনারেশন 410 ভোল্ট এসি, লাস্ট মেশিন একটা 1 লাখ স্কোয়ার ফিটের একটা শেড পাওয়ার হাউস আছে কাছাকাছি, সেখান থেকে লাস্ট মেশিন পায় 385 ভোল্ট এসি এবং রানিং, কোনো রান করে। বাট ইয়ারলি কাস্ট মানে ওই ফ্যাক্টরি ইলেকট্রনিক্স কার্ড ড্যামেজে 15 লাখ টাকা রেকর্ডেড। আচ্ছা, এখন যখন রেকর্ডেড হয়ে গেছে তখন পিপুলরা বলতেছে এটা কি হলো, এত টাকা কিভাবে আসতেছে, তখন তারা দেখে গেল বিদেশি আসছে বা যাই হোক, তখন দেখে গেছে না ভোল্টেজ কম, তখন সেখানে আবার ভোল্টেজ স্ট্যাবিলাইজার অ্যাডিশনাল বসায় 15 ভোল্ট ইনক্রিজ করার চেষ্টা করা হলো, কারণ রেটেডে রাখার জন্য। মেশিন চলে কিন্তু রেট অফ ফেলিওর ইজ ভেরি ভেরি বিগ। So we should consider in the factory building all machine will run at rated voltage like 400 volt AC. Rated voltage এ মেশিন চালাবো, এটা টার্গেট যদি ডিজাইনে থাকে, লোড ক্যালকুলেশনের ভিতরে থাকে, তাহলে আমাদের জন্য গুড একটা ডিজাইন হবে। আমি এটার কত আরো লাইভ সুযোগ পাই যদি তখন বলা যাবে। তো এর একটা রেটেডে রাখার কথা মিনিমাম টলারেন্সে, কিন্তু 20 ভোল্ট প্লাস বিলো আর 20 ভোল্ট হাইয়ার ইজ ভেরি বিগ। ফ্যাক্টরি চালানো ভেরি ভেরি প্রবলেমেটিক। ইট মে বি ডান। আচ্ছা, এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি একটা রিমিডির ক্ষেত্রে? আমি দেখেছি যে ভোল্টেজ ভেরিয়েশন তো থাকলো, সবচেয়ে এই ডান মানে করার জন্য প্রথম যেটা বেশি হয় যে আমাদের যারা ওনার সাইড আছেন বা যারা এন্টারপ্রিনার, তারা দেখা যাচ্ছে মেশিন কেনার সময় মেশিন একটা লর্ডে কিনতেছে, বিভিন্নভাবে কিনতেছে, একটা ইটালিয়ান মেশিন, একটা জার্মানি মেশিন, একটা চাইনিজ মেশিন, একটা কোরিয়ান মেশিন। চাইনিজ মেশিন 380 ভোল্ট রেটেড, জার্মানি মেশিন 410 ভোল্ট রেটেড, ইটালির মেশিন 400 ভোল্ট রেটেড মেশিন, সব ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর এখন ভোল্টেজ দিবে কিভাবে? সে তো জেনারেশন করে 400 ভোল্ট, 400 ভোল্টই দিয়ে রাখছে, কেউ কম পায় কেউ বেশি পায়। সেজন্য এখানে যে বাই সেম রেটেড মেশিন সিলেকশন ডিউরিং মেশিন পারচেজ, এইটাকে ভালো মেশিন সাপ্লায়াররা অবশ্যই বলে দেয়। আমি এখানে এই কথাগুলো বলতেছি, একটা সুইং মেশিন ইজ ডিফারেন্ট, এটা ছোট মেশিন, কিন্তু একটা বড় প্রসেস মেশিন, একটা মার্সারাইজিং মেশিন বা একটা কিউরিং মেশিন, একটা ডায়ার যেখানে 1000 ডিগ্রি টেম্পারেচার, সিরামিক্স ইন্ডাস্ট্রিতে একটা ডায়ার মেশিনে একটা ক্লিনে টেম্পারেচার ওঠে 1400 ডিগ্রি। তো এই ধরনের একটা মেশিনের ক্ষেত্রে অবশ্যই যেমন ইটালিয়ান মেশিন হলে তারা বললে দিবে 400 আমরা যদি জানি যে লোড ক্যালকুলেশনে আমার ক্রিটিক্যাল, নন এসেনশিয়াল, এসেনশিয়াল বা আমার অন্য কিছু থাকে, তাহলে আমরা সেপারেট ডিজাইনে এই কাজটা করতে পারবো, সেপারেট ফেডেড ডিজাইনে। ওইখান থেকে এই জিনিসের রিমিডিগুলো, ভোল্টেজের রিমিডিগুলো আমরা পেয়ে যাবো লাইফে। আচ্ছা,
আরেকটা কথা আছে, ইদানিং আমরা সবাই জানি যে বিবিটি দিয়ে অনেক ভালো কাজ করা যায়, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবাই আমরা জানি। সেই কথাটাই আমি বলছি, হাই রেটিং বিবিটি ভোল্টেজ ড্রপ যদি আমরা, কিন্তু আমরা একটা জায়গায় এখানে হয় যে বিবিটির নর্মাল প্রিন্সিপাল ডিজাইন আসে আমি 2000 কারেন্ট করব, তখন আমি ফ্যাক্টরি থেকে 2000 দিলাম, ফ্যাক্টরি কিছু দূর যাওয়ার পর লোড তো অর্ধেক আমার অলরেডি কানেকশন হয়ে গেছে, তাহলে আমি আবার একটু কমাই দেই। দেখা গেল তাহলে কস্ট কমানোর জন্য আমি কিছু ফ্যাক্টরি কিছু পোর্শনে নিয়ে গেলাম 2000, পরে নিয়ে যে আমি হয়তো 1000 দিয়ে দিলাম কিছু হয়তো লোড। কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল দেখা, সেক্ষেত্রে যদি আমরা আরো কিছু কস্টলি হয়, কিন্তু বিবিটির সাইজটা যদি একটু বড় করে এন পর্যন্ত নিয়ে যেতে পারি, কস্টলি পেপার হতে পারে, কিন্তু ভোল্টেজ ড্রপের প্রবলেমটা সারা জীবনের জন্য রিডিউস থাকবে, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আসা উচিত। কারণ আদারওয়াইজ ভোল্টেজ ড্রপ ভেরি একটা প্রবলেমেটিক ইয়ে থাকবে। আর একটা নেক্সট একটা পয়েন্ট আমি, যে ফর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সিলেক্ট 11 কেভি জেনারেশন। আমাদের ম্যাক্সিমাম, আমি এই পয়েন্টটা কেন নিয়ে আসছি ভোল্টেজের ক্ষেত্রে, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে এখন অনেক ইন্ডাস্ট্রি থেকে, আগে একটা ছিল, আরো ফ্যাক্টরি বানাইছে, আরো 5টা ফ্যাক্টরি হয়েছে, কিন্তু যে পাওয়ার হাউস যাতে একটা আছে বা একটা বানাইছে, এখান থেকে তার টেনে নিয়ে যায় আরেকটা ফ্যাক্টরি দিচ্ছে, তার টেনে নিলে 20 ভোল্ট কমে গেল, আবার ভোল্টেজটা বেজে লাগাও, কিছু একটা সামথিং কারেকশন আসতেছে আমার। কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে 1 লাখ স্কোয়ার ফিটের 2টা বিল্ডিং আছে, আমি পরের একটা স্লাইডে দেখাবো এরকম একটা মাস্টার প্ল্যানের, তো দেখা যাচ্ছে সেখানে আমরা যদি 11 কেভি জেনারেশন যাবে, 11 কেভি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করি এবং সেই ফ্যাক্টরিতে নিয়ে যায় ড্রপ আউট করে দেই, তাহলে আমরা এই সুযোগটা ভোল্টেজ ড্রপের যে মিনিমাইজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। এবং রেগুলেশনও তাই বলে, রেফারেন্স আপনারা দেখলে পাবেন, রেগুলেশনও তাই বলে। কারণ একটা বিল্ডিং এর নিচে বা কাছে থাকলে, একটা ট্রান্সফরমার থাকলে, আমি অনলাইন ট্যাপ সেন্সার দিয়ে আমি ভোল্টেজটা আমার মতো করে 400 ভোল্টেজ 400 ভোল্ট, 390 হলে 390 ভোল্টেজ করতে পারবো। কিন্তু আমার জেনারেশন যে দূরে থাকে, ট্রান্সমিশন লসে আমার কিছুই করার থাকবে না। সেই জন্য আমার এই প্রশ্ন নিয়ে আসা, যে আমরা যখন ডিজাইন করব ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে, আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যদি হয়, সেখানে 11 কেভি জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন কনসিডার করতে পারি। এইরকম একবারে প্র্যাকটিক্যাল বাংলাদেশে, যেমন বেসিমকো শুরুর দিকে ফ্যাক্টরি অনেক আগে, তারপরও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হিসেবে বেসিমকোতে 11,000 ট্রান্সমিশন আছে এবং জেনারেশন ছিল, বুস্ট আপ করা ছিল, এবং সিমিলার আরো 2-4টা ফ্যাক্টরি আছে। কিন্তু ম্যাক্সিমামই যাদের ডিজাইনের ক্ষেত্রে লো আছে, তারা এরকম দেখা আছে এক জেনারেটর হাউস আছে হয়তো 100 মিটার 200 মিটার দূরে, ওখান থেকে নিয়ে এসে তার দিয়ে তার কি হচ্ছে সেই এফেক্ট আমরা সবাই জানি, আন্ডার রেটে চালালে কি হয় সেই এফেক্ট আমরা জানি। সেই জন্য এই পয়েন্টটা নিয়ে আসা, যে প্রথমে যদি দেখা যায় যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হয়ে গেছে, পুরো সিস্টেমটাকেই একটা জেনারেশন 11,000 জেনারেশন বা এই দিকে নিয়ে যাওয়া, এবং কস্টলি একটা পোস্ট থাকে যে কস্টলি 11,000 জেনারেশনে, আমার একটা স্টাডি আছে বা ইয়াতে আছে, জেনারেশনে যদি গ্যাস জেনারেশন হয় কস্ট একটু বেশি হয়, কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লো ভোল্টেজ থেকে আরো কম, প্র্যাকটিক্যালি কম, এবং একটা ভালো জিনিস আমরা পাইছি করার জন্য। সেই জন্য এই কথাগুলো আমার নিয়ে আসা, যে ফর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সিলেক্ট 11,000 জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন। আমি পরের স্লাইডে একটা ফ্যাক্টরি মাস্টার প্ল্যান আমি বলতেছি, যদিও ছবিটা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখতে একটু অসুবিধা আছে। এই ফ্যাক্টরির নিচের সাইড থেকে মাঝে 400 মিটার দূরত্ব, 400 মিটার দূরত্ব, ফ্যাক্টরি মিডিলের এক জায়গায় একটা পাওয়ার হাউস আছে, ওই একবারে শেষ এন্ডে ইটিপি, আর এইদিকে উইভিং প্ল্যান্ট আছে। এই ফ্যাক্টরিতে কিভাবে ভোল্টেজ জেনারেশন করে, গ্যাস জেনারেটর আছে 440 তে গ্যাস জেনারেশন আছে, 400 ভোল্ট 410 ভোল্টের জেনারেটর আছে, কিভাবে এই ফ্যাক্টরি সব জায়গায় একটা মিনিমাম ভোল্টেজ ভেরিয়েশন দিয়ে কন্ট্রোল করা যাবে। ইজ ভেরি টাফ জব, ভেরি টাফ জব। হয়তো জেনারেশন হবে, মেশিন চলবে, কিন্তু মেশিনের লাইফ টাইম এবং সেফটি, ইলেকট্রিক সিস্টেমের সেফটি ইজ ভেরি কস্টলি ব্যাপার, ভেরি ভেরি কস্টলি ব্যাপার। সো এরকম ক্ষেত্রে, এবং সে তো আরো ফ্যাক্টরি স্কোপ আছে, হয়তো জেনারেশনে যাবে, এরকম ক্ষেত্রে আমরা যদি একটু, যেমন ইটিভি দূরে, ইটিভি যদি জেনারেশন 11,000 থাকতো, এখানে করতে পারতো, তাহলে ইটিভিতে আমরা একটা ভালো লো কস্টের একটা ফিডার বানাই দিয়ে ওখানে লো ভোল্টেজ স্টেপ ডাউন করে আমরা ইটিভি পুরোটা, ইটিভি একটা বড় লোড, এরকম একটা ফ্যাক্টরিতে ইটিভিও একটা 300-400 কিলোর একটা লোড,
এখান থেকে যদি আমি লো ভোল্টেজ ট্রান্সমিশন করতে যাই তার তো লাগেই, সেখানে একটা ঝামেলা মানে কস্টলি ব্যাপার হয়ে যায়। আবার তারপরে যাওয়ার পর ওই ইকুইপমেন্ট অলওয়েজ মানে সারা রানিং লাইফ সে 20 ভোল্টেজ 15 ভোল্টেজ কম পাবে। স্টেবিলাইজার দিয়ে অনেক সময় স্টেবিলাইজার সমাধান সেটা একটা অন্য ধরনের সমাধান, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হয় সেক্ষেত্রে আমি 11,000-এর এরকম একটা জেনারেশন ডিস্ট্রিবিউশনের ভালো সুবিধা পাওয়া গেছে, সেটাই আমার একটা কারণ। নর্মালি ডিজাইনের ক্ষেত্রে এরকম আমি কম দেখছি, কিন্তু 2-1 জন যারা আছে, যারা চিন্তার একটু দিকে আছে, তারা ভালো একটা দেয়। ভোল্টেজ ড্রপ নিয়ে কতগুলো কথা বলা, প্রথমে আমি তো লোড ক্যালকুলেশন নিয়ে বলছি, তারপরে ভোল্টেজ ড্রপ নিয়ে বলছি সামারিতে। এরপরে আমি একটা কতগুলো জিনিস ভোল্টেজ ড্রপ নিয়ে কিভাবে হবে, কিভাবে হয় এবং কিভাবে তার রিমেডি থাকতে পারে সেটাও একটা বলার চেষ্টা করছি। এরপরে আমি একটা জিনিস দেখাবো প্র্যাকটিক্যালি যে আমরা কেবল টানি, মানে আমি দুইটা ইস্যু শেষ করেছি, ক্যালকুলেশন এবং ভোল্টেজ ড্রপের বিষয়টা। লোড ক্যালকুলেশন হলে আমরা সেই অ্যাডভান্টেজ গুলো পারবো, ভোল্টেজের রিমিডিও আমরা বলছি। এরপরে আসলে দেখা যায় প্র্যাকটিক্যালে আমরা অনেক কাজ করতে যে যেটা একটা বড় একটা যে যদি কোনো জায়গায় বিবিটি লাগাতে হয় তাহলে আমরা লাগাতে পারি। একটা প্রবলেম আমি শেয়ার করার জন্য এই স্লাইডটা নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে বিবিটি ইনস্টল করতে পারলে ভালো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শর্ট লেন্থ টাইম সেভার জন্য আমাদের কেবল ইনস্টলেশন করতে হয়, জেনারেটর টু এলটি প্যানেল, ট্রান্সফরমার টু এলটি প্যানেল লাইক দিস। এখানে আমি একটা জিনিস শেয়ার করার চেষ্টা করছি যেটা নর্মালি আমি কখনো পাই নাই, যে জিনিসগুলো একটু ভিন্ন ধরনের। এখানে একটা ফেজে 6টা কেবল ইউজ করা হয়েছে, 300 RM এর কেবল 6টা কেবল ইউজ করা হয়েছে। এখন প্রশ্ন সমস্যা কি? এই ক্ষেত্রে যে সমস্যা হয়, আমি যদি এখানে 6টা কেবল দিয়ে আমি যদি 2500 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে চাই 300 RM এর, দেখা যাচ্ছে যে একটা 300 RM এর কেবলে যদি 700 অ্যাম্পিয়ার রেটেড হয়, দেখা যাচ্ছে একটা 500 550 নিয়ে গরম হয়ে বসে আছে, আর একটা 350 নিয়ে হালকা হয়ে পড়ে আছে। কারণ ফেজ টু ফেজের এই একই ফেজে মাল্টিপল কেবল ইউজের এই সমস্যাটা আমরা বেশি ফেস করি, যার ফলে আমাদের এই ট্রাবলগুলো আসে। সব সময় দেখা যায় যে একটা কেবল বেশি নিয়ে টেম্পারেচার হাই হয়ে বসে আছে, আর দেখা যাচ্ছে আর একটা কোনো নর্মালি পড়ে আছে। আমরা এটাকে কিভাবে ইনশিওর করব? সবাই বলবে যে না, এটা আমরা কেবল লেআউট সমস্যা, লে যতভাবে করা হোক তারপরে এই ভেরিয়েশন 10-20% ভেরিয়েশন থাকে, কিছুই করা যায় না। আমি আমার অনেক দিনের এই কাজ করার ইয়েতে দেখছি কোনোভাবে এটাকে রেমেডি করা যায় না। তো তখন কিভাবে চলতে থাকে এভাবে কাজ চলতে থাকে। কিন্তু এর রেমেডি করার জন্য একটা জিনিস আমি শেয়ার করতে চাই। প্রবলেম হলো এখানে 6টা তার টানলে আমরা যদি পার ফেজে 6টা তার টানি, বিভিন্ন তারে বিভিন্ন কারেন্ট যাবে, সমান করা যায় না, ডেভিয়েশন থাকে, যার ফলে তার কোনো তার বেশি হয়, কোনো তারে গরম হয়, কোনো তার গরম হয় না। এরপরে আসি, আমাদের নিয়ম অনুসারে সব তারই একই কারেন্ট, একটা ফেজের যদি 6টা তার থাকে বা 5টা 4টে তার থাকে, 4টে তারই একই কারেন্ট নেওয়া উচিত, আদারওয়াইজ গরম হবে এবং সেটা ফল্ট আসে। এই রকম ক্ষেত্রে রিমেডি কি? রিমেডির ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি মানে প্র্যাকটিক্যাল ইনস্টলেশনের কথা বললাম। রেমেডি হলো বিবিটি একটা ভালো সমাধান, কারণ বিবিটিতে নরমালি একটা বিবিটির একটা ফেজের জন্য একটা বা 2টা কপার কন্ডাক্টর ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এই যে ডেভিয়েশনের সমস্যা আসার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি কেবল ইউজ করতেই হয়, যে না আমার কেবল বিভিন্ন কেসের ক্ষেত্রে যদি কেবল ইউজ করতেই হয়, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে বা আমার কেবল পরামর্শ দেওয়া লাগবে, আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আমি পরামর্শ দেবো তাহলে কি করা উচিত। ইন কেস অফ এই ধরনের কেসে আমি বলবো প্রিফারেন্স দেওয়া উচিত ম্যাক্সিমাম 4 পিস কেবল পার ফেজ ইউজ করা উচিত। এখন প্রশ্ন হলো যে এরা রেফারেন্স কি, এরা মানে টেকনিক্যাল রেফারেন্সটা কোথায় আছে? আমি টেকনিক্যাল রেফারেন্সের পরে সেটা আমি একটা রেফারেন্স পয়েন্ট দেখাবো। তবে প্রিফারেন্স করা উচিত সবাই, মানে আমাদের প্রিফার করা উচিত যে একটা ফেজে ম্যাক্সিমাম 4টে কেবল ইউজ করা। তাহলে কি হবে, 4টেতে ডিস্ট্রিবিউশন একটা লেভেলে হয়তো 5% ডেভিয়েশনের মধ্যে রাখা সম্ভব, এতে আমরা বেঁচে যাই। কারণ কারেন্ট ক্যারিং করা লো ভোল্টেজে ইজ ভেরি টাফ। টেম্পারেচার রাইজিং করা, যত বড়ই অডিট হয় ফ্যাক্টরিতে, যে ডিজাইনই করুক, যেভাবে ডিজাইন হোক,
ফ্যাক্টরিতে যত অডিটই হয় শুধুমাত্র এই কেবলের টেম্পারেচারটাই দেখা হয় যে কেবলের টেম্পারেচার হাই অর লো বা স্ক্যানিং করে দেখলো কি আছে। সেক্ষেত্রে আমি একটা প্রেফারেন্স বলবো যে সবাইকেই আমরা যে কোনো যে 4 কেবল ইউজ করা উচিত। 4 কেবল ইউজ করার পরে যদি দেখা যাচ্ছে না কারেন্ট মিট করে না 2000 অ্যাম্পিয়ার 4 আমি 4টা কেবল দিয়ে হচ্ছে না, তাহলে হায়ার সিজে চলে যাব, 400 আরএম না হয় আমি 500 আরএমে যাব, নাহলে আরো হয় যদি 300 আরএম না 400 তে যাব, হায়ার রেটিং কিন্তু 4টাই ইউজ করব। এটা একটা আমার ফাইন্ডিংস এবং আমি দেখছি না হলে অনেক প্রবলেম হয়। একটা রেফারেন্স পয়েন্ট আমি নেক্সট স্লাইডে দেখানোর চেষ্টা করতেছি। নেক্সট স্লাইড এখানে লেখা আছে also for a higher current circuit multiple cable in parallel can lead to uneven distribution of current and risks of abnormal temperature rise. Installation standard IEC 60364 chapter এত recommend busbar tanking system above 4 parallel 4টার বেশি বাসবার যাওয়া যদি করতে হয়। আচ্ছা ইন ফ্রান্স দিস ইজ ম্যান্ডেটরি অ্যাকাউন্ট টু এত ওদের রেগুলেশন এটা ম্যান্ডেটরি করা আছে। আমাদের দেশে এরকম কোনো নিয়ম আমরা পাইও নাই, যার কিন্তু ফাইন্ডিংস হলো যে আমরা 4টা কন্ডাক্টর ইউজ করব। 4টা কন্ডাক্টর যদি না হয় আমি কারেন্ট ক্যাপাসিটি আমাকে মিট করতেছে না, আমি হায়ার তারপরের আরএমটা আমি ইউজ করে দেব। আমরা সেফ থাকব এবং আমার বিশ্বাস যে এইভাবে আমাদের ভালো ইনস্টলেশন হবে। আমি পুরো এই আমার প্রেজেন্টেশনের স্লাইডে প্রথমে লোড ক্যালকুলেশনের ব্যাপারটাই ছিলাম, সেখানে আমি একটা কিছু বলার মনে করে দেওয়ার আমি সবাইকে আবার একটু বলার জন্য বলছি। সেখানে ভাগ সেপারেশন করা, লোডের ভেরিয়েশন ঠিক করা, তারপরে ভোল্টেজ ভেরিয়েশন, তারপরে একটা ইনস্টলেশনের মেজর একটা প্রবলেম আমি পেয়েছি এবং সেটাকে তোলার রেফারেন্স পয়েন্ট অনুসারে তোলার চেষ্টা করেছি। তো এখানে আমি এতটুকু আমার আজকের বলার। যদি সবাইকে আশা করি সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা মনে হয় আজকের প্রেজেন্টেশন নাইস প্রেজেন্টেশন, স্পেশালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে ধরনের লোড ক্যালকুলেশনের ক্রাইটেরিয়া গুলো থাকা দরকার, যে কনসিডারেশন করা দরকার এবং যার বেস করে আমাদের শীট তৈরি করা দরকার। আমি দুটো পয়েন্ট একটু অ্যাড করতে চাই। স্পেশালি যে আমাদের সবসময় দেখি যে এসি অল্টারনেটিভ কারেন্ট লোডটা আমরা ক্যালকুলেশন করি, মানে সময় ডিসি লোডটা ক্যালকুলেশন করি না। কিন্তু আমরা যারা টেলিকম সেক্টরে কাজ করি, বিশেষ করে যারা ডিসি কেবল বা ডিসি পার্টটা অনেক বেশি কাজ করতে হয়, তারাও দেখি যে আমাদের একটা ডিসি একটা ইম্পর্টেন্ট কোন একটা প্রসেসে কোন একটা ইন্ডাস্ট্রিতে ডিসির ইকুইপমেন্ট গুলো কিন্তু আসে। আর একটা ইস্যু হলো রিঅ্যাক্টিভ লোড। আমরা শুধু অ্যাক্টিভ লোডটাই ক্যালকুলেশন করি, কিন্তু বড় একটা ইস্যু কিন্তু রিঅ্যাক্টিভ লোডটা। রিঅ্যাক্টিভ লোডের কারণেও কিন্তু অনেক কিছু ভেরিয়েশন তৈরি করা হয়। আর একটা যেটা আমরা বলতে চাই, আমরা আমাদের মতো করে দেখছি যে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক একটা ফেজ থাকে বা স্পেসিফিক একটা লোডটাকে ডিস্ট্রিবিউট করা হয়, যার আন্ডারে ভ্যারিয়েবল ভোল্টেজ ইকুইপমেন্ট গুলোকে একত্রে করা হয়। দ্যাট মিনস আলাদা একটা লোড থাকলো 200 কিলোওয়াট বা 300 কিলোওয়াট, যে মালিকের বিভিন্ন দেশের প্রোডাক্ট হওয়ার কারণে আমেরিকান, কানাডান, ইউরোপিয়ান কিংবা এশিয়া বা বাল্টিক এরিয়ার যদি কোনো একটা প্রোডাক্ট হয়ে থাকে, তাদের ভোল্টেজ রেটেড ভোল্টেজটা ডিফারেন্ট হতেই পারে। তো সেটাকে ট্রিট করার জন্য যে আলাদাভাবে ট্রিটমেন্ট করা দরকার, এভিআর বা এসবিএস থাকা দরকার, এই ধরনের সিচুয়েশন থাকা দরকার, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইস্যু যে আমাদের যখন একটা রেটেড ট্রান্সফরমার তৈরি করা হয়, যে 11 to 415 বা 440 এটা কনসিডার করা হয়, সেক্ষেত্রে আবার টেপার চেঞ্জার যেটা রয়েছে সেটাও যেন আমরা চেঞ্জ করতে পারি, এই ধরনের সিচুয়েশন থাকা দরকার। আর একটা বড় ইস্যু যেটা রয়েছে যে আমাদের মাল্টি কেবলিং, যেটা আমাদের আজকে স্পিকার বলেছেন যে মাল্টি কেবলিং সেক্ষেত্রে 4-এর অধিক হওয়া যাচ্ছে না, 12 গুলো রয়েছে। তো একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আমাদের যিনারা ডিজাইন ড্রয়িং করবেন, তারা যদি ফ্যাক্টরি এন্ডে কোন ধরনের ফ্যাক্টরি টাইপ এবং সেই ধরনের ফ্যাক্টরিতে কি ধরনের লোড থাকতেছে সেটা যদি ডিটেলস না জানা থাকে, তাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। যেমন একটা যেটা বলা যেতে পারে যে ভিএফডি একটা ইস্যু রয়েছে, তারপরে রয়েছে বিভিন্ন ক্যাপাসিটি, মোটরের এফিসিয়েন্সি ক্যাপাসিটি I1, I2, I3, I4, এই যে ব্যাপারগুলো রয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইস্যু হলো যে কোন ইকুইপমেন্টটা স্ট্যাটিক অ্যাম্পায়ার স্টারে থাকতেছে, রানিং এর ডেল্টা চলে যাচ্ছে এবং যেটাকে ইনরেশ কারেন্ট বলা হয়, অর্থাৎ স্টার্টিং এ যে বিশাল পরিমাণ কারেন্ট নিচ্ছে এবং অল্প টাইমের মধ্যে সুইচিং হচ্ছে, সেটাও একটা বড় একটা ইস্যু। আমাদের গতানুগতিক ডিজাইন থেকে বেরে আমাদের প্রত্যেকটা লোডের এগেনস্টে আমাদের একটা নোট দেওয়া দরকার। তারপর থেকে সেখান থেকে কি ধরনের
ট্রিটমেন্ট দরকার বা অপারেশনাল পিরিয়ডে আমাকে এই ধরনের কিভাবে কেয়ারনেস দরকার, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু ডিজাইন প্রসেস থেকে আসতেছে। আর একটা বড় ইস্যু রয়েছে যে ডি ভোল্টেজ রেটিং বা ডি অ্যাম্পারিং রেটিং যেটা হয়ে যায়, একটা সার্টেন টেম্পারেচার বা টাইমের পরে এই কেবল গুলোর ইনসুলেশন কন্ডিশন এবং ভোল্টেজ ড্রপ একটা বড় একটা ইস্যু। আজকে যে আমি ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেশন করতাম, আজ থেকে 10 বছর পরে কি ঘটবে সেটাও আমাদের মাথায় নিয়ে সেটাও একটা স্পেসিফিক ভাবে ক্যালকুলেশন করা উচিত। সো আমার মনে হয় টাইম এসেছে অডিয়েন্স থেকে কোশ্চেন নেওয়ার। তো যিনারা কথা বলবেন কাইন্ডলি অডিয়েন্স থেকে হাত তুলে আমরা আমাদের কিংবা কোশ্চেন করলে আমরা সেখান থেকে নিতে পারবো। সো আমি রিকোয়েস্ট করব গোলাম কিবরিয়াকে, যিনারা হ্যান্ড রেজ করছেন তাদের কোশ্চেন নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া। আমি মেইনলি সোশ্যাল নেটওয়ার্ক এবং এটা কমিউনিকেশন নিয়ে কাজ করছি। এখানে হাত রাইজ করেছেন নোমান সাবের ভাই, যিনাকে আমি আসলে পার্সোনালিও চিনি। প্লিজ আপনি আপনার কোশ্চেনটা করবেন। আপনার মাইক্রোফোনটা মেবি মিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম। জি কিবরিয়া ভাই, আমাকে একটু কাইন্ডলি কো-হোস্ট করে দেন। আমার হচ্ছে একটা এক্সেল একটুখানি প্রেজেন্টেশন ছিল। জি, আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। ওকে। জি জি, এক্সেল একটা শেয়ারিং ছিল আমার, একটু কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে কো-হোস্ট করা হয়েছে। জি ধন্যবাদ। শেয়ারের অপশনটা গেল কোথায়? শেয়ার স্ক্রিন। ভাই স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে, আপনি কথা বলতে পারেন। হয়েছে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার নোমান সাবির খান, ইলেকট্রিক্যাল কনসালটেন্ট, বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমির। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন। প্রথমেই ধন্যবাদ আজকের আমাদের স্পিকার অনারেবল বারি ভাইকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে টোটাল পার্সপেক্টিভের বেসিসে ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটি আমাদেরকে আসলে উনি বুঝিয়ে দিয়েছেন, এজন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি আরো ধন্যবাদ জানাই ইমরান ভাইকে, তিনি এত সুন্দর করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তো আমি যে এক্সেল শিটটা আজকে প্রেজেন্ট করছি এটি মূলত হচ্ছে আমাদের নেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোর্টাল থেকে, জিগ্নেশ পারমারের ইন্ডিয়ান। তো এখানে যে প্যারামিটার গুলো দেওয়া আছে এই প্যারামিটার গুলো আজকে আমরা বেসিক্যালি অ্যানালাইসিস করব, এবং যার ফলে আমরা বুঝতে পারবো যে আমরা যে আসলে লোড ক্যালকুলেশনটা করছি লোড ক্যালকুলেশনটা প্রপার আছে কিনা, এবং আমরা যে কেবল সাইজ গুলোকে সিলেকশন করছি এই সিলেকশনটা আসলে আমাদের প্রপার আছে কিনা। আমরা এই চার্টটা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন ফর দ্য প্যানেল। আমাদের হাতের বাম পাশে যে চার্টটি আছে এটি হচ্ছে সিস্টেম ডিটেলস। এখানে হচ্ছে আমরা একটা 3 ফেজ সিস্টেমের জন্য এখানে বলা আছে যে আমাদের লাইন টু লাইনে আমাদের কত ভোল্টেজ আছে এবং হচ্ছে লাইন টু নিউট্রালে আমাদের কত ভোল্টেজ আছে। আমরা যখন কাজ করব তখন যদি 3 ফেজ সিস্টেম হয় নরমালি হচ্ছে আমরা হাতের বাম পাশের আমরা চার্টটাকে কখনো টাচ করব না। যদি আমরা মাঝখানে যে চার্টটা আছে লোড ডিটেলস ফর দ্য মেইন প্যানেল, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে দেখানো যাচ্ছে যে আপনার রেড ফেজের জন্য আমাদের 26 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের আছে এখানে। বা আমাদের ওয়াই Noman, someone asking for speak in English. This is better. You can speak in English if you have. Maybe Okay, some sure. foreigner is there. আচ্ছা আমি ইংলিশে বলছি, বাট আমার মনে হয় যে মোস্ট অফ দি অডিয়েন্স আর হিয়ারিং বাঙালি। ওকে, here is the electrical load calculation for the panel, and in the left side of the system here is the system details. That means the system details for the line to line voltage, system details for the red phase and y phase to blue phase to black phase. So these are the system details. So when calculating the load we are not going to touch the left side of the chart. In the middle of the chart here is the load details on the main panel. Here is given that the 26 ampere for the red phase, and for the y phase there is no ampere rating is shown because I have already calculated one system. That system cumulated only for the red phase. If I calculated for the y phase then it should be the y phase, and if I calculated for the b phase then it should be the b phase.
we will work, আমি বাংলায় বলা আমার জন্য একটু ইজিয়ার হবে, প্রয়োজনে আমি ইংলিশে যিনি কাজ করবেন তার জন্য আমি আসলে ইংলিশে সহজ করে দেবো পরবর্তীতে। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য বলা হচ্ছে, আমার জন্য মনে হয় মোস্ট অফ দ্য অডিয়েন্সের জন্য বাংলায় আসলে সহজ হবে আমার জন্য কাজ করা। আমি যেটা বাংলাতেই বলেন, সমস্যা নেই। Only 15 minutes. You remember, as per your time schedule is so limited, 15 minutes maximum. থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মাঝে যে প্যানেলটি আছে সেটি হচ্ছে মেইন প্যানেল ডিটেইলস। এখানে প্রথমে যে অংশটি সেটি হচ্ছে ইনকামিং সাইট। এখানে মেইন প্যানেলের একটি ক্যাপাসিটি শো করা আছে। আমাদের মেইন প্যানেলের যে ক্যাপাসিটি সেটি হচ্ছে এটা আমরা ম্যানুয়ালি পুট করব। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি ম্যানুয়ালি পুট করে দিলাম হচ্ছে আমাদের এই প্যানেলের ক্যাপাসিটি হচ্ছে টোটাল 50 কেভি এর একটা প্যানেলের ক্যাপাসিটি। যদি আমরা 50 কেভি এখানে আমাদের প্যানেলের টোটাল ক্যাপাসিটি হয়, অটোমেটিক্যালি আমাদের প্যানেলের এম্পিয়ার রেটিং এর ক্যাপাসিটিটা চলে এসেছে, এটি হচ্ছে আমাদের 70 এম্পিয়ার। এখন আমাদের সেকেন্ড যেটি ইম্পোর্ট দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের মেইন প্যানেল, অর্থাৎ সোর্স থেকে আমরা এই প্যানেলের ইনকামিং এ যে কেবলটি আমরা টানছি সেই কেবলটি। এখন আমরা সেক্ষেত্রে এই কেবলটিকে আমরা সিলেকশন করে দিচ্ছি। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের 40 কিলোওয়াট লোডের অ্যাক্রসে আমরা সিলেক্ট করে দিলাম 3 করে 35 আর হচ্ছে কেবল, এবং কেবলের কন্ডাক্টর হিসেবে আমরা কপারকে সিলেক্ট করলাম। কেবলের টাইপ হিসেবে আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে আমার হ্যালোজেন টাইপের পিভিসি কেবলকে আমরা সিলেক্ট করে দিলাম। সেক্ষেত্রে আমাদের যেটা পাচ্ছি যে আমাদের মেইন কেবলের কারেন্ট রেটিং ক্যাপাসিটি হচ্ছে 134 এম্পিয়ার। এখন আমরা যখন সিস্টেমটা নিয়ে অ্যানালাইসিস করা শুরু করব, আমরা কোন কোন প্যারামিটার গুলোকে আমরা ইনপুট হিসেবে দেব সেটি আমাদের নিচে দেওয়া আছে। আমাদের এক্সেল চার্ট যেটা আছে আমাদের কাছে, এই এক্সেল চার্টের নিচে মূলত আমাদের এই প্যারামিটার গুলো দেওয়া আছে। আমি এখানে স্পষ্টভাবে আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা প্রথমে enter your main panel capacity and size of the incoming cable, এটি হচ্ছে আমাদেরকে ইনসার্ট করতে হবে। দেন হচ্ছে আমাদের আউটগোয়িং সার্কিটের ক্যাপাসিটি যেটা আছে মেইন প্যানেলের, এটি হচ্ছে আমাদেরকে ইনসার্ট করতে হবে। পরবর্তী যে ইনফরমেশন যেগুলো আমাদেরকে ইনসার্ট করতে হবে এবং এর ফলে যে আমরা রেজাল্টটা পাবো সেটি নিয়ে আমি উল্লেখ করছি। ইলেকট্রিক্যাল লোড ডিটেইলস ফর দা মেইন প্যানেল। প্রথমে হচ্ছে আমরা এটার যে কানেক্টেড লোড আছে সেই লোডটা আমরা উল্লেখ করব, আমাদের সার্কিট সম্পর্কে ইনফরমেশনটা আমরা উল্লেখ করব, পাওয়ার ফ্যাক্টরের ইনফরমেশনটা আমরা উল্লেখ করে দেব, কেবলটাকে আমরা কিভাবে ইনস্টলেশন করছি সেটাকে আমরা উল্লেখ করে দেব। দেন হচ্ছে কেবল ইনস্টলেশনের মিডিয়াটাকে আমরা উল্লেখ করে দেব, ভোল্টেজ ড্রপটাকে উল্লেখ করে দেব, টোটাল লেন্থ বা সার্কিটের লেন্থটাকে আমরা উল্লেখ করব এবং হচ্ছে টাইপটাকে আমরা উল্লেখ করব। প্রাথমিক অবস্থায় আমি সমস্ত ইনফরমেশন গুলোকে আমি জাস্ট জিরো হিসাবে আমি পুট করে দিচ্ছি সবগুলো ইনফরমেশনকে। তো আমি ধরে নিলাম হচ্ছে আমাদের প্রথমে যে কানেক্টেড লোডটি আছে এই কানেক্টেড লোডটি ফর এক্সাম্পল হচ্ছে আমাদের 6 কিলোওয়াটের একটা লোড আমাদের এখানে কানেক্টেড অবস্থায় আছে, 6 কিলোওয়াটের একটা লোড কানেক্টেড অবস্থায় আছে এবং এই লোডটি হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের 3 ফেজ লোড। এখন যে লোডটি 3 ফেজ অবস্থায় আছে সেই লোডটি হচ্ছে নরমালি যে 3 ফেজ অবস্থায় আছে, কাজে এখানে হচ্ছে আমাদের আর ডিস্ট্রিবিউশন করার কোনো ওয়ে নেই, আরওয়াইবি, কাজে এই লোডটি অটোমেটিক্যালি আমাদের মানে আরওয়াইবি হিসেবে অটোমেটিক্যালি ক্যাপচার করে নেবে। আর যদি আমরা এটাকে সিঙ্গেল ফেজ হিসেবে উল্লেখ করতাম সেক্ষেত্রে আমাদের চুজিং এর অপশন ছিল আর অথবা ওয়াই অথবা বি। দেন হচ্ছে আমাদের ডিমান্ড ফ্যাক্টরকে আমরা 1 হিসেবে ধরে নিচ্ছি, আমাদের পাওয়ার ফ্যাক্টরকে আমরা 0.8 হিসেবে আমরা ধরে নিচ্ছি, কেবল ইনস্টলেশনের যে মিডিয়া আছে এটিকে আমরা ফর এক্সাম্পল গ্রাউন্ড হিসেবে আমরা ধরে নিচ্ছি। আমরা কেবলটাকে লে করছি ফর এক্সাম্পল আমরা কেবল ট্রে দিয়ে, এবং যে কেবল ট্রে দিয়ে লে করছি আমরা ধরে নিচ্ছি যে সেই কেবল ট্রের ভিতর দিয়ে আমরা এট এ টাইমে 8টা কেবল আমরা লে করব। আমরা হয়তো এই ক্ষেত্রে একটা কেবল ট্রে আমরা ইউজ করছি। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই কেবলের ভিতর দিয়ে কতগুলো কেবল রান করছে, সেটি হচ্ছে নাম্বার অফ রানস ইন দ্য কেবল। এখানে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ফর এক্সাম্পল 3টা কেবলকে আমি এখানে রান করাচ্ছি। ভোল্টেজ ড্রপকে আমি এটা সিলেক্ট করে দিলাম, আমার ভোল্টেজ ড্রপ যাতে 3% এর বেশি আমাদের উঠতে না পারে। দেন হচ্ছে কেবলের লেন্থ, যেটা আমি ধরে নিচ্ছি আমার সার্কিটের টোটাল রানিং লেন্থ হচ্ছে আমার এখানে 50 মিটার আমি এখানে ধরে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের কেবল সাইজ সিলেকশন। কেবল সাইজ সিলেকশনের জন্য আমার এখানে অনেক চার্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল 6 কিলোওয়াট লোড নরমালি সিঙ্গেল ফেজের জন্য অনেক বেশি হয়, যেটা 3 ফেজ হিসেবে আমি উল্লেখ করি। 6 কিলোওয়াট লোডের জন্য আমি প্রথমে ফর এক্সাম্পল 6 rm এর কেবলটাকে আমি সিলেক্ট করলাম। আমার কেবল টাইপ হচ্ছে পিভিসি, কন্ডাক্টর দেওয়া আছে, আমার কনজিউমেবল লোড দেওয়া আছে কিলোওয়াট, অটোমেটিক্যালি কেভিএ রেটিং বের হয়ে গেছে, ফুল লোড কারেন্ট রেটিং ক্যাপাসিটি বের হয়ে গেছে, ডি রেটিং ফ্যাক্টর গুলো আমার বের হয়ে গেছে। তো আমার কিন্তু অধিকাংশ প্যারামিটার গুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আমার বের হয়ে গেছে।
এখন যদি আমরা ভালো করে খেয়াল করি সেটি হচ্ছে আমরা দেখব যে আমাদের এই কেবল সিলেকশনটা আমাদের হচ্ছে আসলে সঠিক আসছে কি আসছে না, সেটি হচ্ছে আমরা আসলে এখানে উল্লেখ করতে পারবো। আমরা সেম ভাবে আরেকটা প্যারামিটার নিয়ে যদি আমরা কাজ করি, আমরা এখানে কানেক্টেড লোড হিসেবে আমরা 10 কিলোওয়াট আমরা উল্লেখ করলাম। আমরা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার রেটিং। আমরা আউটগোয়িং যে সার্কিট সেটা হচ্ছে সেকেন্ড সার্কিটের সাথে আমাদের কানেক্টেড। এটি হচ্ছে আমাদের একটা 3 ফেজ লোড। এটার জন্য আমাদের ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 1, আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ধরে নিলাম হচ্ছে 0.75। আমরা কেবল ইনস্টলেশনের মিডিয়া হচ্ছে আমাদের এখানে এয়ার। আমরা এই কেবলটাকে এয়ারের ভিতর দিয়ে আমরা লে করার সময় নাম্বার অফ কেবল ট্রে যেটা আমরা ইউজ করছি, এখানে আমরা 2টা কেবল ট্রে আমরা ইউজ করছি আমরা এখানে। দেন হচ্ছে আমরা কেবল ট্রে হচ্ছে একটা আমরা ইউজ করছি। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ইনফরমেশন অটোমেটিক্যালি চলে এসেছে। এখন যখন আমরা কেবল সাইজটাকে সিলেকশন করছি, ধর 10 RM এর জন্য আমরা এখানে 10 RM এর জন্য 10 RM কেবলটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং এই কেবলটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম হচ্ছে আমাদের PVHLT XLP টাইপ কেবল, এবং হচ্ছে আমাদের কেবলের কন্ডাক্টরটা হচ্ছে আমাদের কপার কন্ডাক্টর আমরা সিলেক্ট করে নিলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা ভালো করে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আমরা যেটা দেখব তা হচ্ছে যে আমাদের এই কেবলের সিলেকশনের যে প্যারামিটার যেটা আছে, এই কেবল সিলেকশনের এই প্যারামিটার অনুসারে আমাদের কেবলটা ওকে আছে নাকি হচ্ছে আমাদের ওকে নেই, সেটি হচ্ছে আমাদেরকে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমাদের ফিডারের যে ইনফরমেশন গুলো হচ্ছে আমরা উল্লেখ করছি, আমরা ভালো করে যদি দেখি সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন অনুসারে আমাদের রেজাল্ট আসছে ফিডার 1 এ আমরা আমাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছে কিনা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমার এখানে ওভারলোড হিসেবে আমাদের এই জিনিসটা হচ্ছে শো করছে। কাজে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্যারামিটার গুলোকে চেঞ্জ করতে হবে। যে প্যারামিটারটা আমরা চেঞ্জ করব সেটি হচ্ছে যদি আমরা এখানে 1.5 RM এর যদি আমরা কেবল সিলেক্ট করে দেই, বা আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে 2.5 RM এর কেবল যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে কেবল সিলেকশনে গিয়ে আমার রিমার্কে যেটা আসবে সেটি হচ্ছে আমার একটা রং একটা ক্যালকুলেশন হচ্ছে আমার চলে আসে পারফেক্ট আছে কিনা এবং আমি সবগুলো প্যারামিটার নিয়ে এট এ টাইমে কাজ করছি কিনা। তো যারা এই চার্টটা নিয়ে কাজ করবেন তাদেরকে আমি একটু ভালো করে বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই নিচে যে প্যারামিটার গুলো দেওয়া আছে প্রতিটা যদি ভালো করে ইনসার্ট করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় অডিয়েন্স থেকে কোশ্চেনের পালা। তো কিউলিয়াকে জিজ্ঞেস করবো কোশ্চেন গুলো নেওয়ার জন্য। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, যারা কোশ্চেন করবেন প্লিজ হাত রাইজ করে, হ্যান্ড রাইজ করে আপনারা মাইক্রোফোনটাকে মিউট করুন। হুসাইন মোহাম্মদ আল আমিন, আপনি আমাদেরকে টেক্সট চ্যাট বক্সে টেক্সট করেছেন, আপনি চাইলে এই জিনিসটা আপনি প্রশ্ন আকারে বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে এক্সেল ফাইলে আমরা দুটা কেবল দেখলাম, দুটা, একটা 6 কিলোওয়াট একটা 10 কিলোওয়াটের পাওয়ার ট্রান্সমিশনের জন্য যে কেবল সিলেকশনের এক্সেল ফাইলটা দেখলাম, এখানে আমরা এটা কিন্তু দেখলাম না যে আমাদের প্রপার সিলেকশনটা কিভাবে হচ্ছে। আমরা কিন্তু সবসময় এখন ওভারলোডেড দেখছি। যদি এটা দেখিয়ে মানে প্রপার সিলেকশনটা করে দেখানো যেত তাহলে মনে হয় ভালো হতো সবার জন্য। আপনার প্রশ্নটা তো বোঝা গেল না, আপনি প্রশ্নটা আবার করুন, আপনার প্রশ্ন বুঝতে পারি নাই। প্রশ্নটা হচ্ছে কেবল সিলেকশনে যে আপনি বিভিন্ন প্যারামিটারস গুলো সিলেক্ট করলেন, করে তো স্ট্যাটাসটা তো যদি ওভারলোড থেকে ওকে আসতো অথবা সিলেকশন ভেরিফাই হতো তাহলে কিন্তু এটা বুঝতে পারতো সবাই যে দিস ইজ ওকে। আমাকে বলছেন? হ্যাঁ নোমান ভাই, আপনি জি জি, আপনি কি বলছেন আপনার শীটের ব্যাপারে? জি,
জি জি, আমি যে শীটটাকে প্রেজেন্ট করছি এখানে আপনি যখন সবগুলো প্যারামিটারকে হিসাবে যখন আপনি শো করবেন, তখন আপনার হাতে চুজিং এর অপশন থাকবে যে আপনি যখন 6 RM এর কেবল শো করছেন তখন আপনার কাছে এটা ওভার মনে হতে পারে, ওভার হিসাবে আপনাকে সাজেস্ট করবে। যখন আপনি এটাকে 4RM সিলেক্ট করবেন তখন এটাকে আপনার ওভার হিসাবে সাজেস্ট করতে পারে। কিন্তু যখন এটা আপনি 2.5 সিলেক্ট করবেন তখন এটা আপনার হয়তো বা যদি সবগুলো প্যারামিটার ঠিক থাকে এটা এক্সাক্ট হিসেবে আপনাকে সাজেস্ট করবে। আমার প্রেজেন্টেশনের টাইমটা লিমিট থাকার কারণে আমি কিন্তু সবগুলো জিনিসে আমি ডিটেইলস ব্যাখ্যা করতে পারিনি এখানে। বাট আপনি যখন এক্সেল চার্টটা আমি শেয়ার করব তখন হচ্ছে যে আমি এখানে আপনি যদি সবগুলো প্যারামিটার ইনসার্ট করেন আপনার এক্সাক্ট ফিগারটা এখানে দাঁড়াবে। প্রশ্ন করার জন্য প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমি একটা প্রশ্ন করে ফেলি নাকি নমন ভাই? আমার প্রশ্নটা হচ্ছে যখন ডিস্ট্রিবিউশনে পার ফেজে একাধিক কোড থাকে বা কেবল থাকে তখন আমাদের বিষয়গুলো তৈরি হয়, ডিস্ট্রিবিউশন লাইনে কেবল হিটিং এর বিষয়, এগুলো এড়িয়ে চলার জন্য আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? আমি কি প্রশ্নটা আবার করব? বারি ভাই অ্যানসার দেন। আপনার মাইক্রোফোনটা মিউট করবেন প্লিজ। প্রশ্ন যে আমাদের যদি ওভারহিটিং এর সম্ভাবনা থাকে তাহলে আমরা কি করব যে কারেন্ট ক্যারিং অনুসারে? জি জি। এক কথা হলো যে আমি ডিজাইন করব, আমার যে ডিজাইন আছে 1000 অ্যাম্পিয়ার ক্যারি করতে হবে, আমি তার সিলেক্ট করলাম 300 RM এর এক্সএলপি কেবল ইউজ করি। তো 300 RM আমি রেটেড কারেন্ট 600 সামথিং, তো 6 দুগুণ 1200, মানে 1200 হয়ে যাবে। তো আমি যদি রিরেটিংও করি একটা পার্সেন্টেজ, আমি 30% 20% রিরেটিং করলে 1000 হয়ে যায়। সমস্যা সেই জায়গায় না, এটা তো হয়ে যাবে। আরো কিছু প্যারামিটার, যদি শর্ট লেন্থ হয় তাহলে আরো হয়তো ডিফেক্টর কম আসবে, যদি লং লেন্থ হয় তাহলে আরো কোনো প্যারামিটার আসবে। সেই জায়গায় আমি আমি 2টা ইউজ করতাম, আমি হয়তো আরেকটা ইউজ করলাম, 3টা দিলে আমার কস্টলি আসতেছে, তখন আমি কি করলাম, আমি এক সাইজ কেবল নিচে আসলাম যে আমি 3টা করে দিই, কারণ আমি 300 করলাম, আরেকটা যখন আমি করতে যাব 1800 হয়ে যাবে। আমার ডেভিয়েশন কি 1800 থেকে 1000 আসবে, যে কারণে হোক, লে টেম্পারেচার কেবল ডাক্টেল লাইন অনেক কিছু, তারপরও 600 এম্পিয়ার ইজ ভেরি ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি কি করলাম, নিচে এক জায়গায় আসলাম যে 240 দিয়ে একটু কস্ট কমাই না, আমি 3টা দিয়ে দিব, 240 500 এম্পিয়ার চলবে এক্সএপি কেবল হলে 1500, ডেভিয়েশন 500। আমি পুরো ক্যালকুলেশন সেটা ইলেকট্রিক্যালের যত ক্যালকুলেশন আছে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, লোড যা আছে সবকিছু কল্পনা করো, আমি 500 এম্পিয়ার পেলাম, আমি 1000 চলতে পারবো। অত ডিফিকাল্টিস না, কিন্তু আমার যেটা ফোকাস ছিল যে যদি এই 300 RM আমার দেখা যাচ্ছে 5টা আসতেছে, তখন আমি কি করব, তখন আমি হায়ার রেটিং এ কারেন্টে যাব, তাহলে টেম্পারেচারের যে রেঞ্জ গুলো আমার বিভিন্ন টেম্পারেচার হবে না, কারণ 4টা পর্যন্ত কন্ট্রোল করা ইজ ভেরি, মানে ইজ পসিবল। 5টা 6টা যখন যায় ডিফিকাল্ট, সেজন্য ফার্স্ট চয়েস বিবিটি যদি না পারা যায় কেবল করতেই হয়, শর্ট লেন্থ এক ধরনের, যদি লং লেন্থ করতেই হয়, সেই জায়গায় আরো তো কেবলের আরো কত ফর্মুলা আছে, ট্রান্সপোর্টিং করব, ভালো মানে ভালো ট্রে লেও চেষ্টা করব, যেন একটু এয়ার ভেন্টিলেশন থাকে সেটা চেষ্টা করব, তাহলে টেম্পারেচার ডেভিয়েশন হবে না। এটাই উত্তর। থ্যাংক ইউ। আমরা প্রশ্ন নিই। আমাদের পার্টিসিপেন্ট এখন আছেন 41। আমি চাচ্ছি যে পার্টিসিপেন্টের মধ্যে থেকে কেউ প্রশ্ন করুক। কঙ্কন মিত্র, আপনি কি প্রশ্ন করতে চান? হ্যালো কিবরিয়া ভাই। জি জি, আমি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান বলছিলাম। আমি হয়তো আমার আমি ডাইরেক্ট জুম থেকে ঢুকে গেছি, তো যার কারণে আর কি এখন নাই।
আমি বাড়ির স্যারের সাথে মানে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, মানে যেহেতু ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন বিষয়ে অনেকগুলো কথা বলছে, সেক্ষেত্রে আর কি। জি ভাই, জি বলেন। জি স্যার, ভালো আছেন? দেখ, আপনার হ্যাঁ, প্রেজেন্টেশনটা দেখে আমার ভালো লাগছে, বিকজ আপনি যেহেতু প্র্যাকটিক্যালি জব থেকে অনেকগুলো কথা বলছেন, সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগছে। সেটা হলো, আমি একটা প্রশ্ন করতে থ্যাংক ইউ। চাচ্ছিলাম। আমরা যখন এই কোনো ফ্যাক্টরিতে বা বড় ধরনের কোনো লোড হয়, সাপোজ আপনি বিশেষ করে আপনার ইন্ডাকটিভ লোড, মোটর লোড, হ্যাঁ, তো একটা মোটর রোড বেসিক্যালি যে সময় স্টার্টিং রোড থাকে, সাপোজ আমি দেখছি প্র্যাকটিক্যালি, আমিও বিভিন্ন ফ্যাক্টরিতে মানে ডিজাইন করি প্লাস প্র্যাকটিক্যালি দেখি, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থাকে, দেন আপনার গার্মেন্টস থাকতে পারে Yes, বা yes, বয়লার থাকতে পারে, সেক্ষেত্রে আর কি যখন বড় ধরনের লোড, সাপোজ 20 কিলোওয়াটের লোড, হ্যাঁ, স্টার্টিং লোডটা যখন দেখি এটা তার কিলোওয়াটের ইয়া হয়, তখন সে হেভি কোনো জিনিস নিয়ে সেই রোডটা স্টার্টিং করে, তখন তো আর এম্পিয়ার যদি থাকে নেওয়ার কথা, যদি 40 এম্পিয়ার, তো সে 80 এম্পিয়ার পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে? না না, আরো যাবে স্টার্টিং, যদি হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি একটা এভারেজ বলতেছি আর কি, এর চেয়ে বেশিও যেতে পারে, 3-4 গুণও চলে যায় আমি দেখছি। যেটা যেমন আমি 20 কিলোওয়াটের লোডের দিকে আমি 80 এম্পিয়ার চলে গেছে, যেটা আমার 40 এম্পিয়ারের মানে ইয়া হিসেবে ক্যালকুলেশন আসতে পারে ম্যাক্সিমাম, তাই না? নরমালি যে ইয়াটা, কিন্তু সেই স্টার্টিং এর ক্ষেত্রে কিন্তু সে 2 গুণ 3 গুণও চলে যায়। এটা তার ভারের উপরে, সে কতটুকু লোড নিয়ে আসে চলতেছে, এটার উপর তার স্টার্টিং লোডটা চলে যায়। আস্তে আস্তে সে যখন সময় নেয়, তখন সে লোডটা কমে আসে, যখন তার যত কিলোওয়াট থাকে সে লোডের মধ্যে চলে যায়। তো আমার যে প্রশ্নটা ছিল, স্টার্টিং লোডের ক্ষেত্রে তো আমার বেসিক্যালি যে স্টার্টিং লোডের ক্ষেত্রে আমার যে এম্পিয়ারটা আসে, স্টার্টিং লোডের ক্ষেত্রে আমরা প্রথম যে একটা মোটর বা যে ইকুইপমেন্টটা হয় স্টার্টিং লোডে, যে তার 100 এম্পিয়ারে যায়, 2 গুণ ধরে যায়, মানে আমি যে লোডটা যেটা আছে মোটরটা, ওইটার স্টার্টিং লোডের উপরে আমি এম্পিয়ারটা সিলেক্ট করলাম, যেটা দ্যাটস ব্রেকার। করার পর আমার এখন 20টা ইয়ে আছে, 20টা মোটর আছে সাপোজ। 20টা মোটরের ক্ষেত্রে কিন্তু আমার এরকম হবে, 20টা মোটরের আমার যখন ফাইনালি আমি যে প্যানেলটা ইউজ করব, ওইখানে যে সাপোজ 1000 এম্পিয়ার ইয়া থাকার কথা ব্রেকার, আমি এখানে রেটেড যে কারেন্টটা থাকবে, সে সবসময় যে রোডটা নিয়ে চলবে, ওই ক্ষেত্রে আমরা সেটা সিলেক্ট করতে পারি না। সেক্ষেত্রে তো আমার যখন স্টার্টিং রোডটাতে মোটরটা চলবে, তখন তার ইন্ডিভিজুয়াল মোটরটা ট্রিপ করবে। ওভারঅল তখন সে মেইন ইয়াটা কিন্তু ট্রিপ করবে, মানে আমি যখন ডাইভার্সিটি ফ্যাক্টর রিডিউস করা না হয়, সে স্টারে 6 টাইম কারেন্ট নেবে। দিস ইজ নরমাল না, তাহলে তো ওভারলোড মোটর, সেটা প্রশ্নই আসে না। তার মানে সে মানে ডেল্টায় চলে যাওয়ার পর সে 44 এর মধ্যে থাকতে সে বাউন্ড, 44 ম্যাক্সিমাম। তো আমার ডিজাইনে আমরা সব সময় ক্যালকুলেশনের যে ফর্মুলা আছে, যে একটা তার 44 এর ক্ষেত্রে আমরা তো দেড় গুণ কারেন্ট 3 ফেজে আছে, 1.5 গুণ কারেন্ট ধরে যদি আমরা দেই, 2 গুণ একটা কারেন্ট রেটিং এর আমরা 20% ছাড় দিই। 20% ছাড় দেওয়া মানে কি? তো 20% আমরা এখান থেকে বের করে দিলাম। 20% কারেন্টে যদি দিয়ে দিই, এটা হয়ে যায় নর্মালি কখনোই, কারণ 10 সেকেন্ডে কেবল গরম হওয়ার কোনো ফাংশনই খুব ভেরি লেস, এটা কোনো সম্ভাবনা নেই। 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ড। একটা প্রশ্নের উত্তর। সেকেন্ড হলো 10টা আছে, 10টা যদি 20 কিলোওয়াট থাকে, 10টা কোনো একসাথে আমি আনবে বেসিক্যালি যে স্টার্টিং রোড আমি তখন ধরবো না, আমি মেইন জোন সার্কিট ব্রেকারটা দিব। নরমালি সে যে রোডটা থাকবে সেটাতেই আমার থাকতেছে। আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রবলেম যেটা আমি বলতেছিলাম, আপনি কেবলের কথা বলছেন, তো ঠিক আছে, কেবল 6টা 4টার বেশি লাগানো যাবে না, কিন্তু আমরা যখন হায়ার এম্পিয়ারে যখন যাব, মানে ভোল্টেজটা বা কারেন্টটা একটু ফ্লাকচুয়েশন আসতেছে আর কি, গরম হয়ে যায়, তখন আমরা অধিকাংশ ইনস্টলেশনের সময় বিগ কারেন্টে যখন যাব, আমরা অনেক সময় 6300 এম্পিয়ারের ইয়ে লাগাই, বিবিটি লাগাই। তো এই ক্ষেত্রে আমার যখন ফ্লেক্সিবল, অনেক সময় আমরা ফ্লেক্সিবল বিবিটি ইউজ করতে পারি, ফ্লেক্সিবল বিবিটির ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না আপনি যেটা বললেন। কিন্তু ফ্লেক্সিবল বিবিটি অনেকে ইউজ করে না, শর্ট লেন্থে কেবল ইউজ করে। তো আমি যখন 32 এম্পিয়ার বা 4000 এম্পিয়ার বা 2500 এম্পিয়ার এই কেবল যখন আমি শর্ট লেন্থ ইউজ করব, কেবল ইউজ করব বিবি টু বিবিটির মধ্যে, তখন সেক্ষেত্রে আমার কেবলটার সাইজটা তো অনেক মোটা হয়ে যায়। অনেক সময় ইনস্টলেশন করতে গেলে সেই মোটার ব্যান্ডের একটা বিষয় থাকে, যে আপনি কত টাইমস ব্যান্ড করবেন। তো আপনি যদি 4টা কেবল দিতে চান, সাপোজ যদি 32 এমবি, অনেক কেবলের লেন্থ আপনার 500 আরএম হয়ে যেতে পারে, 600 আরএম হয়ে যেতে পারে, 1000 আরএম এর কেবল হয় বিভিন্ন ইয়া করে। কিন্তু সেক্ষেত্রে ব্যান্ড করতে বা স্পেসের একটা ব্যাপার থাকে, প্যানেলের যে স্পেস থাকে সেই সামঞ্জস্য স্পেস থাকে না।
সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তো আমার বাধ্য হয়ে আমাকে এই আপনার নর্মাল আরো অল্প সাইজের কেবলে চলে যেতে হয়। সেক্ষেত্রে তো আমার 4টাতে হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই 6টা 7টাতে বা 5টাতে যাইতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি করা যাবে? right. প্রশ্ন হলো লো ভোল্টেজে এই আমার লো ভোল্টেজ যে ফ্যাক্টরি গুলো চলে 400 ভোল্টেজ 6 মানে 6300 উপরে ডিজাইন এখন পর্যন্ত আমি পাই নাই কখনো, কারণ 8000 এরকম হয় না নরমালি। ম্যাক্সিমাম যদি হয় ওই 6500 6000 6300 ঠিক আছে অ্যারাউন্ড চলে। এখন প্রশ্ন হলো সেখানে আমাকে আপনি 8টা দিবেন 6টা, সেটা বিবিটি প্রথম অপশন বলছেন যে ফ্লেক্সিবল বিবিটি লাগাবো, ইটস গুড সমাধান, কারণ করতে হবে। আপনি যদি অ্যাডভান্টেজ চান তো আপনাকে করতে হবে। এখন আপনি যদি শর্ট লেন্থে বলেন আমার ফ্লেক্সিবল নাই, আমি টাইম বিং কেবল দিয়ে চালাবো, সেটা একটা না, আমি সারা জীবনই চালাবো। এই কেসটা হয় বেশিরভাগ 2 মেগাওয়াট জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটর টার্মিনাল টু বিবিটি টার্মিনাল দিয়ে রাখে কেবল, 6-7 বড় কেবল দিতে পারে না, কারণ লাগানোর সমস্যা, ইনস্টলেশনের সমস্যা, তখন তারা কি করে বেশিরভাগ দেয়। শর্ট লেন্থ যদি হয় জেনারেটর থেকে এই পর্যন্ত বিবিটির লেন্থ কেবল লেন্থ বড় জোর 20 ফিট, সেক্ষেত্রে আপনি 8টা 10টা করতে পারবেন না, এত করা ঠিক হবে না। কারণ ঠিক হলে আপনি যদি যাবেন ইনস্টলেশনটা আপনি সেই ক্ষেত্রে, কারণ আপনি 2 মেগাওয়াটের একটা জেনারেটর, কারণ আপনি 63 দিচ্ছেন 3-4টে মিলে হয়তো আসছে, সেখানে বিবিটি ইউজ করে সমাধান করবেন। কিন্তু একটা জেনারেটর 2 মেগাওয়াট মানে 4000 যদি আমি 400 অ্যাম্পিয়ারের কেবল ইউজ করি, 400 অ্যাম্পিয়ারের কেবল হলো 800 রেটিং ম্যাক্সিমাম, 800 হলে আমাকে 5টা দিতে হয়, 5-8টা 40, আমি যদি 500তে যাই মিটে যাবে সমস্যা। কিন্তু ডেভিয়েশন একটু করা যেতে পারে, কিন্তু আপনি 7টা 8টার দিকে যাওয়ার কি দরকার? তাহলে আপনি সেই বসানোর মতো যে জায়গা করা লাগবে সেটা জায়গা করে নেবেন, লাক্সের যে জায়গাটা করে সেটা নিয়ে, কারণ তাছাড়া আপনি যদি না করেন কি করবো, জায়গা নেই, আপনি জায়গা জন্য লাগাই নেন, সারা জীবন কমপ্লেন্স আপনাকে ধরবে যে না ইনস্টলেশন হয়নি, ইনস্টলেশন হয়নি। সুতরাং আপনাকে ওই সুযোগ বের করেই কেবল কানেকশন করতে হবে, সেটাই আমার উত্তর আর কি। থ্যাংক ইউ। অনেক সময় প্রায় সময় এই জিনিসগুলো হয় যাতে আপনার ক্লায়েন্টও সেটা যায় যে আমার প্যানেলে জায়গা নাই, ইয়া নাই, বিশেষ করে এরকমই। যেমন আপনার অনেক সময় প্রায় সময় আপনার যে ওভারলোডের যে বিষয়টা আসতেছে এখানে, যে ওভারলোড হয়, হ্যাঁ ঠিক আছে ওভারলোড হয় অনেক সময় ক্লায়েন্টের, সাপোজ একটা ফ্যাক্টরিতে মেশিন সুইং ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা বলি যে সুইং লাইন একটা মেশিন ইয়ার মধ্যে থাকে ধরেন সাপোজ 50টা একটা লাইনের মধ্যে। তো অনেক সময় প্রায় সময় ওরা বলে যে আমার এখানে 50টা লাইন আছে, ওইটা হয়তো বা বাইরে আছে, আমাকে এখানে লিড করতে হবে। অনেক সময় আমার কাজের চাপ থাকে, তখন আমি এখানে 10টা মেশিন বাড়াই দিব। সেক্ষেত্রে কিন্তু আপনার ওভার মানে ফিজিক্যালি হচ্ছে ধরতেছে আপনার কমই, কিন্তু ওরা যখন শর্টলি বায়ার যখন থাকে না, বায়ারের সময় সে 50টাই মেশিন রানিং করাচ্ছে, যখন সে প্রোডাকশন বেশি করতে চায় তখন কিন্তু তাকে এক্সেস লোড রাখতে হয় সেখানে, কারণ কি সে মাঝে মধ্যে 10টা মেশিন ঢুকাই দিচ্ছে। আমি প্রশ্ন উত্তর পাইছি, আমি একটু গার্মেন্টস এর ক্ষেত্রে বলি। নিট ডাইং এ 32 লাইনের 32 মেশিনের উপর কখনোই প্রসেস হতে পারবে না, কারণ এটা 25 লাইনে হবে, 32-33 এর বেশি কখনো হবে না। 2004 সালে 32 লাইনের মেশিনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, এখন কখনোই 25, কারণ লিন আসছে। 25 লাইনের পরে বসাতে মানে প্রয়োজন হবে না, যত বড়ই মানে লিন ম্যানুফ্যাকচারার হোক বা যত বড় আইপি ইঞ্জিনিয়ার হোক। 2 নম্বর যদি ওভেনে যাই 70-এর বেশি, 55 এখন স্ট্যান্ডার্ডের 70 বেশি লাইন হতে পারে না, হবেই না। কিন্তু যদি আমি নিট ডিজাইন করতে যাই গার্মেন্টস এর ক্ষেত্রে, আমরা 40 অ্যাম্পিয়ারের বিবিটি ফর পাওয়ার দেই, 3 ফেজ 40 অ্যাম্পিয়ার, একটা মেশিন 0.5, একটা 0.5 কিলোওয়াট মানে 0.5 কিলোওয়াট সিঙ্গেল ফেজ, 0.5 মানে 3 বা 4 অ্যাম্পিয়ার। তাহলে আমার 30টা মেশিনে কত আসে সিঙ্গেল ফেজ, আমি 3 ফেজে ভাগ করে দিব। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 10 থেকে 12-15 এর বেশি কখনোই ওই লাইনে ওই সেই নিটিং ফ্যাক্টরি নিট লাইনের গার্মেন্টস এ কখনোই আসে না। তো সুতরাং আপনি যদি সেখানে 3টা মেশিন বাড়ানো, একটা ইনলাইন বয়লারও বাড়ান, তাতেও কিচ্ছু আসে যায় না, কারণ 40 অ্যাম্পিয়ারের বিবিটি আপনি দা লাইন এবং মেশিন normal rating 15 ampere max, then 25 ampere still now in hand, so more than 25 I don't believe for the garments industry. Thank you. আরো অনেকে কোশ্চেন করছে, আশা করি আজকে প্রাণবন্ত হচ্ছে। এখন রিকোয়েস্ট করতেছি কঙ্কন মিত্র, যিনি একটু হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে কোশ্চেন করেন প্লিজ। আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে লাস্ট একটা এক্সেল ফাইল শো করা হলো, ওই ফাইলটা আমরা কিভাবে পাইতে পারি? ওকে, এটা হলো জিগনেশের তৈরি করা, ইন্ডিয়ান এক ভদ্রলোক জিগনেশের তৈরি করা। আমাদের কাছে চাইলে ইমেল করে দিতে পারো, অথবা অনলাইনে ইলেকট্রিক পোর্টাল আছে, ইলেকট্রিক পোর্টাল এটা পাওয়া যায়।
সো দুই ভাবেই পেতে পারেন, আপনি নিজেও পেতে পারেন অথবা আমাদেরকে ইমেল করলে আমরা কোথায় কোন অ্যাড্রেসে ইমেল করলে পরে পাওয়া যাবে? আমি একটু তথ্য সংযুক্ত করি। আমাদের এমইপি এন্ড ইএইচএস ফোরামের ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, যেখানে আমরা প্রত্যেকটা ইভেন্টের রিগার্ডিং ডকুমেন্ট আমরা পোস্ট করে থাকি গুগল ড্রাইভ শেয়ার লিংকের মাধ্যমে, যেখানে ইভেন্টের নাম্বার দেওয়া থাকে, ইভেন্টের নাম দেওয়া থাকে। ওই লিংকে গেলে আপনি এই ডকুমেন্টগুলো পাবেন এবং আশা করি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সংযুক্ত থাকবেন। এখন কথা কোশ্চেন করতে চাচ্ছেন মিস্টার মনোয়ার সাহেব, আপনি আনমিউট করে কোশ্চেন করেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মনোয়ার বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, কেবল ক্যালকুলেশনের জন্য আমার কেবলের শর্ট সার্কিট যে রেটিং আছে এটা কনসিডার করার প্রয়োজন আছে কিনা, বা এটা কিভাবে আমি করতে পারি? হ্যালো, আমি জি জি আপনি কোশ্চেন। অবশ্যই কেবল সিলেকশনের ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট বিবেচনা করতে হবে। সেটা একটা মানে যদি ম্যানুয়ালি কেউ ক্যালকুলেশন করে তাহলে আমরা অনেক বইতে স্নাইডার ইলেকট্রিকের ওয়েবসাইট, তাদের ম্যানুয়াল সব জায়গায় হাউ টু ক্যালকুলেট দ্য শর্ট সার্কিট, সেটা অনেক বড় একটা ম্যানুয়াল প্রসেসে দেওয়া আছে। আর তাছাড়া এখন তো সফটওয়্যার আসছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এক্সেল শিট অনেক কিছু আসছে, কিন্তু মাস্ট কনসিডার করা উচিত। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেকভাবে করে, দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন, বাট মাস্ট কনসিডার দ্য শর্ট সার্কিট কারেন্ট, কারণ আদারওয়াইজ 1 সেকেন্ডের শর্ট সার্কিট ধৈর্য ধরে সহ্য করার মতো ক্ষমতা সে তার না থাকলে সেখানে দেওয়া ঠিক হবে না। বা 3 সেকেন্ড মিনিমাম, কারণ আমরা এসিবি 3 সেকেন্ডের এসিবি আমরা শর্ট সার্কিট সহ্য করতে পারবে, সেই জন্য দেয়। কিন্তু 3 সেকেন্ড পর্যন্ত কেবলকে আমাকে স্ট্যান্ড করতে হবে। তো সুতরাং শর্ট সার্কিট কেবলের ক্যালকুলেশন মাস্ট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। একদম দেখতেছি গ্যালাক্সি J6, আনমিউট করে কোশ্চেন করেন প্লিজ। জি, আমি মোহাম্মদ শফিউল আলম, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমার একটা কোশ্চেন হচ্ছে যে একটা নিউ ফ্যাক্টরি ডিজাইনের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে হারমোনিকের জন্য যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা আমরা প্রি ডিজাইনের পূর্বে আমরা কিভাবে ডিটারমাইন করে সেটা আমরা লোড শিডিউলে আমরা সেটা আনতে পারি। আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে কেবল শিডিউল এবং লোড শিডিউল দুইটার সাথে কিভাবে মানে রিলেটেড, এটা আমার একটু মানে জানতে চাচ্ছিলাম। বিষয়টা হলো হারমোনিক্স। এটা এখনকার যুগে আমরা হারমোনিক্স কিভাবে বের করব, কত পার্সেন্ট লেভেলে হবে, সেটা ক্যালকুলেশনের ব্যাপার। কারণ মেশিন কি ধরনের দিছে, মেশিন হারমোনিক ক্যালকুলেশন করতে হবে। মেশিন কি ধরনের আসছে, ইন্ডাকটিভ, তারপরে ক্যাপাসিটর ইউজ করছে কিনা, সে কতটুকু হারমোনিক চালু করছে, সেটা ক্যালকুলেশনের ব্যাপার। কারণ এটা একটা প্রসেস অফ ওয়ার্ক, বের করার জন্য প্রসেস অফ ওয়ার্ক ফর হারমোনিক ক্যালকুলেশন। কিন্তু আমি বলবো প্রসেস অফ ওয়ার্ক বিভিন্ন ধরনের পদ্ধতি আছে করার, সেটা হয়তো ক্লোজলি বসলে করা যাবে। রিমিটি কি করা যাবে সেটাও একটা বড় বিষয়। আমি বলবো রিমিটির জন্য আমরা হারমোনিক্স ক্যালকুলেশনের জন্য যেগুলো বেশি হারমোনিক আসবে, লোড ক্যালকুলেশন থেকে আসবে, সেটাকে সেপারেট করে নিয়ে ভালো গ্রাউন্ডিং ভালো করে নিয়ে নিউট্রালকে ভালো করে দিয়ে করা। আমি একটা এক্সপেরিয়েন্স বলবো যে হারমোনিক্স যদি হয় সেপারেট যদি করে দিতে পারি আমরা লোড, তাহলে আমরা, কারণ হারমোনিক্স হলে কি হবে, হারমোনিক্স হলে আমার হারমোনিক্স যদি থাকে মেশিনে তাহলে কিন্তু নিউট্রাল গরম হয়ে যায়, গরম হয়ে যাবে নিউট্রাল। তো আমি যখন দেখবো মানে এমনি দেখাচ্ছ রানিং অবস্থা দেখি যে নিউট্রাল গরম হচ্ছে, মানে অবশ্যই সেখানে হারমোনিক্স আছে। তার রিমিডির জন্য আমরা সবাই জানি ওই মেশিনের মধ্যে ইনভার্টার যেটা ইউজ করা হয়েছে সেই মেশিনে ফিল্টার ইউজ করে নাই। কারণ আমি 2 ধরনের মেশিন দেখছি, যে ইউরোপ থেকে যে মেশিন আছে রুল এন্ড রেগুলেশনের জন্য মাস্ট ইউজ দ্য হারমোনিক্স, যদি এশিয়া থেকে মেশিন আসে এর কোনো বালাই নাই, কারণ সেই মেশিন হারমোনিক্স তৈরি করবে যদি বড় লোড হয়। তাহলে আমি কি করব, সেই জায়গায় এক্সট্রা করে হলো আমাকে ফিল্টার ইউজ করতে হবে, মেশিনের হারমোনিক্স মেশিনে রেখে আমাকে চলে আসতে হবে, না হলে হবে না। কারণ আমি তাছাড়া সিস্টেমে এসে সে ডিস্টার্ব করবে, ক্যাপাসিটর ব্যাংকে পুরো দিবে, নিউট্রালকে গরম করবে, অনেক কথা। তো আমাকে মেশিনের হারমোনিক্স, মেশিনের লোড ক্যালকুলেশনে ইনভার্টার কতগুলো ইউজ করছে, সেই ইনভার্টার থেকে হারমোনিক্স যদি ফিল্টার হয় তাহলে তো জেনারেশন কমে যাবে, হারমোনিক জেনারেশন কমে যাবে, সেখানে রিমিডি করে আসতে হবে। মানে আরো ডিটেলস কাজ করলে
আমার মনে হয় এইভাবে রিমিডি করে একটা ভালো ডিজাইন সম্ভব। আমি আসলে আমার একটা আরেকটা জিনিস জানার ছিল হারমোনিকের এই ইয়েতে, এটা তো হচ্ছে এক্সিস্টিং ফ্যাসিলিটির ক্ষেত্রে আমি হারমোনিক মেজার করে আমি ফিল্টার ইউজ করব, বাট যখন একটা নিউ ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন হবে, কারণ আমরা জানি যে পিডিবি, পিজিসিবি, আরডিবি মানে যারা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের সাপ্লাইতে হারমোনিকের প্রবলেমটা সাপ্লাই প্রবলেম। হারমোনিক সবসময় প্ল্যান্ট থেকে আসে, হারমোনিক ইউটিলিটি থেকে ইম্পালস ভোল্টেজ আসবে, আরো ভোল্টেজ আমাকে ওইখানে বন্ধ করতে হবে, আমার জেনারেশন যেখানে হচ্ছে সেখানে মানে ফিল্ডে বন্ধ করতে হবে, সেটা মেশিন বলা ঠিক হবে না, তখন থাম রুল কিংবা আপনি এক্সপেরিয়েন্সে ধরে নিচ্ছেন। কিন্তু নর্মস হলো কি, প্রথমে যে ডিজাইন করতেছেন তার একটা কানেক্টেড লোড সম্পর্কে আপনার ধারণা পেতেই হবে, সেটা ক্লায়েন্ট নিডে হোক কিংবা আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে হোক। তো আপনি যদি মনে করেন গ্যাস জেনারেটর ইউজ করতেছেন, আপনি হারমোনি পাবেন না, হতেই পারে না, গ্যাস জেনারেটর থাকলে হারমোনি হতেই পারে। তো সেক্ষেত্রে কি কনসিডার, সেটা অলরেডি আমাদের শ্রদ্ধেয় বাড়ি ভাই বলে দিছে। করা হয় তখন নেক্সট নিয়ারেস্ট পাওয়ার জেনারেশন যে হোক তারা কিছু ডাটা কালেকশন করে। তা আমাদের ইঞ্জিনিয়ারদের প্রবলেম হলো কি, আমি কখনো দেখি না যে নিয়ং জেনারেশন ইঞ্জিনিয়াররা স্পেশালি যারা ডিজাইন ফার্স্ট করে কোনোদিন কোনো পাওয়ার জেনারেশন যে কোনো কিছু আলোচনা করছে বা কথাবার্তা বলছে। তা আমাদের উচিত হবে আজকের এই প্ল্যাটফর্ম থেকে যে এটাও একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে যদি তারা চেষ্টা করে যে নিয়ারেস্ট পাওয়ার জেনারেশন থেকে তাদের কিছু ডাটা কালেকশন করা এবং সেই রিভাইজ করে ডিজাইনটা করা। আশা করি কোশ্চেন আনসার পেয়েছেন আপনার। জি, থ্যাংক ইউ। আর কেউ কোনো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন, আমাদের অনেক শ্রদ্ধেয় সিনিয়র এবং এক্সপেরিয়েন্স গাইড রয়েছেন আমাদের এই আজকের প্যানেলে, ইচ্ছা করে তিনি কিছু আমাদের সাথে শেয়ার করতে চাইলে করতে পারেন। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, যেহেতু আজকে ইলেকট্রিক্যাল বিষয়ে আলোচনা হচ্ছে, আমরা যেহেতু ডিজাইন লেভেলে যারা কাজ করি, আমরা ডিআইপির সাথে যারা আমরা কাজ ডিআইপির রেসপেক্টেড যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলো ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ডিজাইন করতে গিয়ে আমরা যেটা দেখি যে ওনারা কানেক্টেড লোডের যে পরিমাণ আসে, যে সাইজটা আসে, সেটার রানিং লোড আমরা অনেকে 70% অথবা 60% কনসিডার করি। তারপর আমরা একটা সেভ মোডে থাকার জন্য আমরা ট্রান্সফরমারের সাইজ কনসিডার করি। কিন্তু ডিআইপি যেটা রিকমেন্ড করে যে আপনার কানেক্টিং লোডের যেটা আসবে তার নিচে আপনি ট্রান্সফরমার সাইজ কনসিডার করতে পারবেন না। এই জায়গায় আসলে কোনটা করা উচিত? কিছু বড় ফ্যাক্টরির ক্ষেত্রে, বড় ফ্যাক্টরি ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে কানেক্টেড লোড এবং রানিং লোডের যে ডেভিয়েশন সেটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আসলে কোন ধরনের ডিজাইনে আমাদের যাওয়া উচিত? এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। শিওর। কাজ করেছি তখন আসলে আমি তাদের লোড এমন একটা জিনিস, আসলে সবকিছু ফ্যাক্টরিতে আমি কখনোই একটা ফ্যাক্টরির কানেক্টেড যারা মানে প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু মূলত এই বিষয়টাকে কনসিডার করেন না, এবং তারা যেটা দেখানোর চেষ্টা করেন সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কানেক্টেড লোডটাই হচ্ছে আমার ফুল লোড হিসাবে রান করে, এবং কানেক্টেড লোডের চাইতে যদি আমাদের ট্রান্সফরমারের সাইজ যদি ছোট হয়ে যায় বা আমাদের মিটারের সাইজ যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে তারা এডিশনাল ভাবে আমাদেরকে সেক্ষেত্রে সাবস্টেশনের জন্য
সাজেস্ট করে দেন। আমার মনে হয় যে ডাইট কর্তৃপক্ষের এই বিষয়ে একটু স্পষ্ট ভূমিকা নেওয়া উচিত, কারণ ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু কানেক্টেড লোড কিন্তু সবগুলো সবসময় এট এ কোশ্চেনের টাইমটা কমাই দিয়ে আর একটু ইন ডিটেইলে, কারণ হচ্ছে যে এখানে অনেক নিউ কামার আছে যারা ডিজাইনের, কারণ ইস্যুটা ছিল ডিজাইনের ব্যাপারে। ডেফিনেটলি ডিজাইনের মধ্যে টিডবিটস গুলো, প্রবলেম গুলো, এগুলো নিয়ে আলাপ হবে, এবং যেটা বাড়ি ভাই সুন্দরভাবে অনেকগুলো পয়েন্ট তুলে ধরছে। তারপরে নোমান সাহেব ডিজাইনের কিছু স্পেশালি এখন আমার মনে হয় এই জিনিসটা কনসিডার করা উচিত সবার জন্য, এবং অনেক ক্লায়েন্টও আছে এখানে, এবং আমার ওই আবেদন থাকবে ক্লায়েন্টদের কাছে যে আপনারা তখন একটু খরচ বেশি হলেও যেন বাসবারের উপরে যান। আর বাড়ির কাছে বা এই কমিটির কাছে আমার আবেদন থাকবে যে এই ডিজাইনের ব্যাপারে পরবর্তীতে আর একটা সুন্দর, আরো একটু এলাবোরেট, সুন্দর মানে এটা তো ডেফিনেটলি সুন্দর হয়েছে, আর একটু এলাবোরেট, কারণ বাড়ি ভাই আরো অনেক ইনফরমেশন জানেন, আপনি আর একটু ইনফরমেশন নিয়ে আপনার এটা প্রেজেন্টেশনটাকে আরেকটু এলাবোরেট করে ডিজাইন স্টেপ গুলোকে আপনি একটু তুলে ধরেন। তো সবাইকে ধন্যবাদ। আমাদের নেক্সট সেশন রয়েছে বেসিক ইলেকট্রিক ডিজাইন, আশা করি সেই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনি টিউন রাখবেন, আমাদেরকে কন্টাক্ট রাখবেন, আশা করি সেটা চলে আসবে ইনশাআল্লাহ। আরেকজন কোশ্চেন করতে চাচ্ছেন, শাবদার শামিম, আনমিউট করে কোশ্চেন করেন প্লিজ। শাবদার শামিম, কিবরিয়া ওনাকে একটু আনমিউট করে দাও। উনি মেবি কন্টাক্ট পয়েন্ট সামনাসামনি নাই, দূরে আছেন। ওকে ওকে, সো আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় আলী স্যার রয়েছেন, সো আমি রিকোয়েস্ট করব আলী স্যার যদি কিছু শেয়ার করতে চান। Thank you, Engineer Bari, for your nice presentation, and Engineer Noman and Green Building is taking a very good initiative is on the series of lectures. I really enjoyed their, I think, series of this professional program. I am happy that Kriti Mitro is there. We had also, I had a good interaction with him number of times. And engineer. So basically, I am civil engineer. I am not an electrical engineer. I had experience in working in fire brigade, and so I find that maximum problem is happening because of this electrical issues. So regarding compliance issues, electrical factor, since we are developing countries and a lot of industries coming up, so electrical load and electrical load calculation is very important topics here, and I hope that this lecture will be very much beneficial for all the professional engineers particularly. We find that, I think in this lecture, I also heard that number of, I think issues has been really come up regarding this inductive loads and also the load variation. And so in case of civil engineering design, sometimes we really calculate the over design. So just to save the time, but in case of electrical load, if you carry out that over design, you really had it. So you have to be really professional engineers to cater all these factors actually. So I think so electrical, I find that electrical engineers, electrical technicians, they don't have a professional training, and this such type of I think interaction center definitely will really encourage us. But one thing is a very important point, because in our cases, what we find, because I am not a practitioner, but as an experienced professional guys, I have seen that we don't have any inspection as a load inspection techniques
and also that sometimes we don't monitor also all the audits. So electrical audits, very important things. We must have this thing, because always all industrialists or any buildings owners, we are looking for, we don't have this, since this regulatory system is not there, and this our regulatory body is very not strong enough. So this hazard is really causing a lot of problem for us, particularly as fires, causes of fire we have seen. So these areas we need to really develop regarding inspections and fire safety, or electrical audits has to be there, where I find that a strong regulatory body has to be taken care of these areas. Still is lagging in areas. So this green building forum regularities, the regular inspection has to be there from some, because sometimes DIFE is doing, electrical inspection is doing, who is real authority. So who has real authority, they has to be taken care of this sort of, I think, issues. So at the same time, in each and every factory, we have seen the electrical technicians lacking, because sometimes we do the good designs, but in case of once we carry out the installations, the right design, we don't follow it, and there is no monitoring system. So in that regard also we find that, so under designs is taking place, and also look categories of, I think, where is it will be used, the multi cables sometimes, though non-compliance cables are being used. So these are the major criteria we find that this problem is created in case of real safety compliance of and building or installations. So certainly, I again thank you once again for giving me the floor. I enjoy these sort of professional seminars, and also the Imran and green Thank you, building sir. is taking. Thank you, sir. Thank you very much for giving me the floor. Thank you once again. সো আমাদের প্যানেলে দেখছি আমাদের হাসমত ভাই, প্রিয় হাসমত ভাই রয়েছেন। তো উনি রেগুলার আমাদের মডারেটর। সো ওনাকে রিকোয়েস্ট করব আজকে কিছু শেয়ার করার জন্য বা বলার জন্য, আমাদের প্রিয় হাসমত ভাই। আমাদের নেক্সট সেশনে খুব একটা বার্নিং ইস্যু নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি নেক্সট ফ্রাইডেতে। সেটা হলো যে আমরা স্টিল স্ট্রাকচারে ফায়ার রেটিং কেমন হবে, তার সলিউশন কেমন হবে, বার্নিং ইস্যু মডার্ন বাংলাদেশের রেসপেক্টে। সো এটা নিয়ে আমরা কথা বলতে যাবো নেক্সট ফ্রাইডেতে। সো আশা করি আপনারা স্যারকে অবশ্যই থাকতে হবে, কারণ স্যার আগামীতে আমাদের প্যানেল স্পিকার হবেন। আলী স্যার থাকবেন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, তো আরো অন্যান্য থাকবেন, সব প্রফেসররা থাকবেন। সো আপনারা আগামী সপ্তাহে যারা স্টিল স্ট্রাকচার রিলেটেড রয়েছেন তারা রিকোয়েস্ট করব, এবং যারা ফায়ার সেফটি নিয়ে কাজ করে ডিজাইন করে তাদেরকে থাকার জন্য রিকোয়েস্ট করব। সো আরো যদি সাবদার সাহেব যদি এসে থাকেন, কাইন্ডলি আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম সাহেব ভাই। আসসালাম। আসলে বাড়ি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, ওর প্রেজেন্টেশনটা খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ছিল, খুব এনজয়েবল। আমার একটা কোশ্চেন ঠিক না, এটা অনেকবার আলোচনা একটা ইস্যু ছিল, সেটা নিয়ে একটু বলবো যে রিসেন্ট ভিএফডি অনেক এক্সপেন্সিভ, হায়ার রেটিং ভিএফডি বেশ এক্সপেন্সিভ। এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক কনসালটেন্ট ফিউজ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। এটার ব্যাপারে আসলে মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? মানে ফিউজ প্রোটেকশন আমিও কখনো শুনি নাই। ইমরান, এইটার ব্যাপারে আমি একটু বলি। সেটা হলো কিছু কিছু ইস্যু মানে আমাদের ইন্ডাস্ট্রিতে রেজ করে, বিভিন্ন সময় সাপ্লায়ার থেকে রেজ করে যে একটা বড় লোড আছে, একটা লোড ইনভার্টার হোক মোটর হোক, তাকে কি কি প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসবে। তো একটা ইনভার্টার আছে, সেটাকে মোটর চলবে, তুমি একটা 250 কিলোওয়াট ইনভার্টার, সে একটা মোটরকে চালাবে। এখন প্রশ্ন হলো ইনভার্টারটা নিজেই যদি শর্ট সার্কিটের আন্ডারে পড়ে বা নিজেই শর্ট সার্কিটের আন্ডারে পড়ে, তাহলে আমরা কি দিয়ে তাকে প্রোটেকশন করবো?
নর্মালি প্র্যাকটিস হলো আমরা ইনভার্টারের সামনে একটা সেটা কেবল হোক বিবিডি থেকে হোক, সেখানে একটা এমসিসিবি বসাই, 250 কিলোওয়াট বা 200 কিলোওয়াট যাই হোক না, এমসিসিবি বসাই। এখন প্রশ্ন হলো এই এমসিসিবি ইনভার্টারকে শর্ট সার্কিট কারণ জনিত ইনভার্টার কি প্রোটেকশন করবে কি করবে না? আমার প্রশ্ন সেই জায়গার সমাধান হলো ফিউজ অনেক সময় ইনভার্টারের ডিসি বাসে আমরা দেখছি, ডিসি বাসে ফিউজ ইউজ করে, সেটা ডিসি বাসের শর্ট সার্কিট প্রোটেকশন। কিন্তু যদি ইনভার্টার আমাদের দেশে ইনভার্টারের নষ্টের হার অনেক বেশি। একটাই কারণ, সেটা আমাদের দেশে ময়েশ্চারের, আমরা ইনভার্টার নর্মালি তো এসি প্ল্যান্টের এসির মধ্যে রাখে না, তারপরে এই ইয়ার মধ্যে ময়েশ্চার বেশি, তো একটু ধুলা মানে যদি বালি ডাস্ট পড়ে কার্ডের উপরে, তখন যদি আবার এই যে মানে বেশি ময়েশ্চার এনভায়রনমেন্ট যদি সেই ময়েশ্চার গুলো তার মধ্যে পড়ে, সেটা বার্ন হয়ে যায়। সেই ক্ষেত্রে পরিষ্কার ছাড়া একে ফিউজ বা কিছু লাগে মানে অন্য কিছু লাগায় প্রোটেকশন দেওয়া সম্ভব নয়, কারণ সার্কিট ব্রেকার তাও কিছু ওভারলোডের প্রোটেকশন থাকতে পারে, কিন্তু ফিউজে তার ওভারলোড প্রোটেকশন নাই, অনলি শর্ট সার্কিট প্রোটেকশন। সেইটা একটাই ডিফারেন্স সার্কিট ব্রেকার টু ফিউজ। সার্কিট ব্রেকারে হয়তো 20 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা প্রোটেকশন আছে, কিন্তু ফিউজে হয়তো 10 সেকেন্ড প্রোটেকশন আছে, 10 সেকেন্ড পরে সে বার্ন হয়ে যাবে, শেষ। কিন্তু আমরা যখন ইউজ করি সেই ফিউজ লাগাই আর সার্কিট ব্রেকার লাগে, আসলে সে শর্ট সার্কিট আমার ইনভার্টার বা অন্যকে বাঁচায় না, সে আমার প্ল্যান্টকে বাঁচায়। কারণ যদি ওই শর্ট সার্কিট থেকে ওই ফিউজ বা যদি সার্কিট ব্রেকার টিপ না করতো, তাহলে আমার প্ল্যান টিপ করতো, সে পুড়ে যে হোক আর টিপ করে হোক আমার প্ল্যানকে বাঁচাই দিয়েছে। তার মানে ফিউজ লাগায় বা সার্কিট ব্রেকার যাই লাগায়, আমার শর্ট সার্কিট কারণে যদি হয়ে যায়, পানি ঢুকে যায় ইনভার্টারের মধ্যে, বাঁচাতে পারবে। সে ফিউজ বার্ন হয়ে সার্কিট ব্রেকার বার্ন হয়ে আমার প্ল্যান্টকে বাঁচাই দিবে, আর একটাকে এফেক্ট করবে না, কিন্তু জিনিস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে একটাই সমাধান, যেন আমরা ওর মধ্যে পানি না ফেলে, কারণ পানি ইনভার্টারের জন্য বা এরকম পানি হলো সবচেয়ে বড় শত্রু, আর পানি যায় ডাস্টের সাথে আমাদের এই খারাপ এনভায়রনমেন্ট। সেই হিসাবে বলবো যে ওইরকম ক্ষেত্রে কখনোই ফিউজ ভালো হতে পারে না, কখনোই ফিউজ দিয়ে আমাকে বাঁচাই দিবে এরকম সম্ভাবনা কোনোভাবেই নাই। সেটাই আমার বক্তব্য। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে এক্স্যাক্টলি আমাদের ASHRAE TC 9.2 অনুসারে দেখা গেছে যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের ক্ষেত্রে দুটো একটা বড় একটা ইস্যু, একটা কন্ডেন্সিং ইস্যু আর একটা ডিসোল্ডারিং হয়ে যাওয়া। যদি হিউমিডিটি কম থাকে, স্পেশালি 30 to 35 ডিগ্রি থাকে, আপনি যেটা বললেন বাড়ি বা এসির মধ্যে থাকে, এসির মধ্যে থাকলে একটা সমস্যা, যেহেতু আমাদের এয়ার কন্ডিশনটা শুধুমাত্র এয়ার কুলারটা কি করে হিট কন্ডেন্সিং করে, মানে ওয়াটার ভ্যাপারটাকে কন্ডেন্সিং করে, তাতে করে পানি জমতে কমতে কমতে ডিসোল্ডারিং হয়ে যায়। তার মানে 35 থেকে 40 ডিগ্রি আরএস ভ্যালু রিলেটিভ হিউমিডিটি যখন চলে আসবে, তখন ওই সার্কিট বোর্ডটা ডিসোল্ডারিং হয়ে যায়। আবার বাংলাদেশের অন অ্যান এভারেজ 85% হলো হিউমিডিটি রেশিও আরএস ভ্যালুটা। তো এই 85 মিনস হলো কি অল্প একটু কুলে ওখানে আবার কন্ডেন্সিং হয়ে যায়, ওয়াটার ড্রপিং হয়ে যায়। এই দুটো কারণে বিশেষ করে ইলেকট্রনিক্স পিসিবি বোর্ডগুলো শর্ট সার্কিট তৈরি হয় এবং ডিসোল্ডারিং হয়ে যায় এবং এটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই দুটো যদি আমরা করতে পারি, মেনটেন করতে পারি, স্পেশালি রিলেটিভ হিউমিডিটি, তাহলে আমাদের সার্কিট বোর্ডগুলো বা সুইচিং যে বোর্ডগুলো থাকতেছে সেটা ইজিলি টেক কেয়ার করা যায়। সরি, আমার মনে হয় উনি কিছু আরো বলতে চাচ্ছিলেন। না, আমি যেটা ওই যে এনভায়রনমেন্টের যে ব্যাপারটা আসলে আসলো কথায়, আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন কম্পিউটার ল্যাবে কিন্তু জুতা খুলে ঢুকতে হতো, কাঁচের গ্লাস দিয়ে দেখতে হতো। তো সেই জায়গা থেকে কিন্তু এখন কম্পিউটার একদম একেবারে ওপেন স্পেসে থাকে, ডাস্ট জেনারেশন এরিয়াতেও থাকে। কিন্তু এই যে ভিএফডি, আমি একসময় দেখেছি বিদেশি কনসালটেন্ট তারা কিন্তু অ্যাডভাইস করেছে এসি রুমে এই ভিএফডি গুলি প্রোভাইড করতে, কিন্তু সেই জায়গাগুলি থেকে এখন দেখি যে এগুলি ওপেন স্পেসেই বসতেছে, তেমন প্রবলেম হচ্ছে না। কিন্তু এখন যদি আমরা বলি এয়ার কন্ডিশনিং রুমে এটা রাখতে হবে, এই জায়গাগুলি আসলে একটু ডিফাইন করা দরকার যে আসলে হোয়াট এনভায়রনমেন্ট উই শুড প্রোভাইড ফর বেটার পারফরমেন্স অফ দ্য ভিএফডি। এক্স্যাক্টলি। আর একটা যেটা যে আপনি যেটা বললেন যে আগের দিনে জুতা খুলে করতে বলছে, ঠিক আছে, তখন আমাদের আইপি ইনগ্রিপ প্রোটেকশন ব্যাপারটা তো জোরদার ছিল না, কিন্তু আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের সাথে সাথে আরেকটা জিনিস আইপি যেটা ইনগ্রিপ প্রোটেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। ন্যূনতম আমাদের বাংলাদেশে যে 44 বা 40 আমাদের ম্যান্ডেটরি প্রয়োজন হয়। এখন যে মোবাইল গুলো ইউজ করছে বা কম্পিউটার গুলো ইউজ করছে, দেখা যায় আইপি 6 পর্যন্ত আসছে, দ্যাট মিনস 2 মিটার পানির নিচেও এটা পানি ঢুকবে না। সো সেইটাও দিক থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা একটা বড় একটা ইস্যু। সো একজন এখন ইঞ্জিনিয়ার শাহিদুর রহমান
আপনি আনমিউট করে কোশ্চেনটা করেন প্লিজ। থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার শাহিদুর রহমান। ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, আপনি জাহিদুর রহমান, জানি হ্যান্ড জাহিদুর রাইজ রহমান। করেছেন, প্লিজ। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমার নামটা ভুলে গেছেন। আমি জাহিদুর রহমান। আমার অ্যাকচুয়ালি প্রশ্ন ঠিক ওরকম না, একটা কি বলবো, একটা ওথ নেওয়ার জন্য বলবো আর কি। ইমরান ভাই সহ যারা কনসালটেন্ট আছেন, ডিজাইনার যারা আছেন, তাদেরকেই বলবো যে আপনারা ডিজাইনে কোনোভাবেই মাথা নত করবেন না, এবং প্ল্যান্টের যারা হেড আছেন, যারা ডিসিশন মেকার আছেন, এখানে যদি কোনো এন্টারপ্রেনার থেকে থাকেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই জায়গাগুলোতে কখনোই কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। আর আমাদের বর্তমান সমাজে আমরা একটু ওয়েলিংটা অলওয়েজ পছন্দ করি, আমরা বসকে খুশি করতে খুব অভ্যস্ত, আমরা ওনারকে তেল দিয়ে কাজ দিয়ে না, আমরা সঠিক সত্য কথাটা বলতে পারি না। তো আমরা একটা প্রশ্ন এসেছিল যে ওনার প্রবলেমের কথা বলেছে যে এখানে আমি জানি বাসবার লাগবে, কিন্তু মালিক আমাকে বলছে যে না এখানে ক্যাবেল দিয়ে চালিয়ে নাও। আমি বলবো ওই কনসালটেন্টকে যে না আপনি কখনোই কাজ করবেন না, এটা কখনোই করবেন না, এবং প্ল্যান্ট হেড যিনি আছেন তারও এটাকে অ্যাকসেপ্ট করা উচিত না। নন কমপ্লায়েন্স এখানে করা যাবে না। আর আমরা চাপের মধ্যে না পড়লে এটা কখনোই করি না। যেমনটা আমরা গত 3-4 বছর ধরে দেখছি, অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের পেয়াদানি খেয়ে কিন্তু আমরা গার্মেন্টস মালিকরা কিন্তু অনেকটা লাইনে এসে গেছি। তো আমরা মনে হয় আমরা ইঞ্জিনিয়াররা যদি শক্ত হই তাহলে আমাদের এই ডিজাইনটা ইমপ্রুভ করবে। আর যতগুলো ফল্টের কথা বলা হয়েছে, এই ফল্টের আমি বিশ্বাস করি 80% ফল্ট এতেই রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ মিঠু। অবশ্যই মিঠুর বলার কিছু নেই, মিঠু আমাদের খুব ছোট ভাই, স্নেহের ছোট ভাই, সো ইজ এ লার্নার পারসন। এক্স্যাক্টলি একটা বাসবার যেটা বলা হচ্ছে যে শর্ট কানেকশন, এর জন্য কিন্তু বেশি টাকা খরচ হয় না। এটা ডিপেন্ড করতে বেস্ট প্র্যাকটিস যেটা আমরা বলে থাকি, যে আমরা যখন ইনস্টলেশন করতে যাই বা আমরা যারা সাপ্লায়ার রয়েছি, আমরা যখন সাপ্লাই দিয়ে যাই তখন কিন্তু এই মনে করে এই অর্ডার শর্ট পিসটা অর্ডার দিলেই হয়ে যায়, এর জন্য কিন্তু বড় একটা খরচ হয় তা কিন্তু না। এটা ডিপেন্ড করে যে বেস্ট প্র্যাকটিস। আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের মধ্যে বড় প্রবলেম হলো বেস্ট প্র্যাকটিসটা, যে আমরা ইঞ্জিনিয়ারিং করতেছি কিন্তু বেস্ট প্র্যাকটিসটা করতেছি না। সো আশা করি আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের যেটা বেস্ট অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ডাইপ এবং অন্যান্য আইএলও আমাদের মনে হয় ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে আমাদের অনেক ডেভেলপ হয়েছে, আশা করি ফিউচারে আরো ডেভেলপ হবে। এবং এই ছোট এই প্রবলেমগুলো আমাদের ন্যাশনাল পর্যায়ে আলোচনা হচ্ছে, কোনো না কোনো দিন আমাদের স্টেক হোল্ডার, যদি সরকারের যে স্টেক হোল্ডার গুলো রয়েছেন, অথরিটিং হ্যাবিট জুডিশন যারা রয়েছেন, তিনাদের কানেও একসঙ্গে পৌঁছবেন এবং আশা করি সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। সো এখানে আমি আরেকটু অ্যাড করবো ইমরান ভাই, আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে এরকম একটা ওথ চেয়েছিলাম যে হ্যাঁ আমরা অ্যাকর্ডিংলি করব, কারণ এখানে একটা বিজনেস ইস্যু আছে, মানে কম্প্রোমাইজ করে আমরা বিজনেস পাওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ হই। এই জায়গাটাতে আমাদের এই বিজনেসটা যদি লসও হয়, মানে আমরা চাইবো না কখনো মিস ইনফরমেশন দিয়ে কোনোভাবে খুশি করে আমরা কোনো কাজ ধরতে চাইবো না। আমাদের এস্টিমেশনে কারেক্ট ডিজাইন করে যে খরচ আসবে আমরা সেই বাজেটটাই ওনাকে দিব, কোনোভাবেই আমরা এটা করব না। আমি চাই যে মানে আমরা যে যার অবস্থান থেকে আমরা স্ট্রিক্ট থাকবো, এটা আমার চাওয়া। জি থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা আমাদের বেস্ট প্র্যাকটিসের মধ্যে ওটা থেকে থাকে। আমি এখানে একটু তথ্য যুক্ত করতে চাই, দুটা বিষয় আমি যুক্ত করব। একটা হচ্ছে অন্তরায়, আমরা যারা ডিজাইন করি বেস্ট প্র্যাকটিস বলে যেটা আছে ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আপনি কনসিডার করে যখন ডিজাইন সাবমিট করছেন প্ল্যান্ট হেড অথবা মালিক পক্ষকে, তখন দেখবেন যে আমাদের মতো আরেকজন একটা ইঞ্জিনিয়ার গিয়ে ওই বেস্ট প্র্যাকটিসের 2-3টা বেস্ট জিনিস বলবে যেটা দরকার নেই করার। আর এইটাই হচ্ছে একটা বড় অন্তরায়। আপনার কথা শোনা যাচ্ছে না কিবরিয়া সাহেব, আমার কথা কি এখন শোনা যায়? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? কিবরিয়া সাহেব কথা শোনা যাচ্ছে না আপনার। হ্যালো
কথা শোনা যাচ্ছে না কিবরিয়া। এখন নতুন একজন কোশ্চেন করতে চাচ্ছেন, হুসাইন মোহাম্মদ হ্যালো। আলামিন। প্লিজ আপনি আনমিউট করে কোশ্চেন করেন। হুসাইন মোহাম্মদ আলামিন। আমার কিবরিয়া আমরা কোশ্চেনটা আসতেছি তোমার কাছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম বিবিটিতে দেখি যে 4টা বার থাকে, লাইন 1, লাইন 2, লাইন 3 নিউট্রাল। কোন সাপ্লায়ার এডিশনাল একটা বার আর্থিং 5 বার নিয়ে অনেক বেশি হাইলাইট করে। এটা কি অ্যাকচুয়ালি কি দরকার আছে কিনা, নাকি 4টা বার ইজ গুড এনাফ? দিস ইজ মাই কোশ্চেন। বারি ভাই কাইন্ডলি আপনি বলেন। হ্যাঁ, 5টা মাস্ট, কারণ 5টা দেয়। উপরেরটা হলো, উপরের যেটা থাকে সেটা হলো আর্থিং মানে গ্রাউন্ডিং, 5টাই থাকতে হবে সাইট। কারণ আমি যখন সিস্টেম ডিজাইন করতে যাব তখন আমি টিএনসি করছি না টিএনএস করছি না টিটি করছি না টিএনসিএস করছি, সেটা ডিপেন্ড করতেছে। আমাদের দেশে নরমাল প্র্যাকটিস টিএনএস, কারণ টিএনসি ইজ ভেরি ভেরি টু মাচ শর্ট সার্কিট কারেন্ট ক্যারি করে, যেটা সহ্য করা কঠিন। যেগুলো প্ল্যান্ট আমাদের অতীতে হয়েছে সবগুলো টিএনসি তে হয়েছে, 4টা দিয়ে করছে। আর যখন আমি টিএনএস করতে যাব তখন অবশ্যই আমাকে 5টা করতে হবে। আরো কিছু প্যারামিটার আছে, 5টা লাগবে। ওই বডি হলো আর্থিং, বডি আর্থিং না হলে তো আমরা লোড নিতে পারবো না। না স্যার, আমি আর্থিং এর বডির কথা বলছি না, আমি ইন্ডিভিজুয়াল বারের কথা বলছি। হ্যাঁ, ভিতরে যে লাইন 1, লাইন 2 মতো ইন্ডিভিজুয়াল বারই একটা আর্থিং রাখে তারা। এটা এটা কোনো বিবিটি যারা স্ট্যান্ডার্ড মানে বিবিটি বানায়, স্নাইডার, সিমেন্স, তারা কখনোই এই জিনিস মেনে নেবেন না। আপনি কখনো পাবেন না তাদের কাছে। স্পেশাল বানানোর একমাত্র যদি আপনি টিটি সিস্টেম করতে যান, টিটি সিস্টেম, তখন আপনাকে একটা ডেডিকেটেড আর্থিং লাগবে। সেক্ষেত্রে যদি আপনার আর্থিং সিস্টেম টিটি হয়, টিটি করে কখন, যখন ফায়ার প্রোটেকশন লাগবে। আমি ইয়াতে ফায়ার প্রোটেকশন দিব একবারে গার্মেন্টস লাইনে। আমি একটা লাইভে করেছি, সেটা হলো টিটি সিস্টেম, মানে না টিটি না টিএনসি না কিছু না, আর্থিং সিস্টেম টিটি থেকে এক্সট্রা আর্থিং সিস্টেম লাগবে, একটা ডেডিকেটেড আর্ট লাগবে টিটি সিস্টেম। তো সেক্ষেত্রে আমাকে 5টা থাকা লাগবে, ফেস নিউট্রাল এবং আরেকটা, আর উপরেরটা তো আছেই কমন গার্ডিং। টিটি যদি হয় আসলে নির্ভর করতেছে সিস্টেম ডিজাইন কি আছে। আমি কি টিটি প্রস্তাব করছি না টিএনসি করছি না টিএনএস করছি। যদি টিটি করতে হয় অবশ্যই 5টা লাগবে। কোথায় নেই 5টা লাগবে? কেন 5টা লাগবে? আমি কি ফায়ার প্রুফ করতে চাচ্ছি পুরো প্ল্যান্টে? আমি যদি ফায়ার প্রুফ করতে চাই, 300 মিলি অ্যাম্পিয়ারের আরসিডি বসাতে চাই, আরসিবি বসাতে চাই, বা 30 মিলি আরসিসি বসাতে চাই, তাহলে আমাকে 5টা লাগবে। ডিজাইনের উপর নির্ভর করে হবে। আসলে যিনি কোশ্চেন করছেন, আমাদের সেকেন্ড লেকচার ছিল একটা গ্রাউন্ডিং যে ক্লাসিফিকেশন আছে, বারি ভাই যেটা বলতেছিল টিএনসি, টিটি, আইটি, এইগুলো আমরা আলোচনা করছি আমাদের সেকেন্ড লেকচারে। যদি আমাদের দেখে থাকেন আমাদের ওয়েব পেজে কিংবা আমাদের ফেসবুকে কিংবা আমাদের কাছে রিকোয়েস্ট করলে আমরা স্টার্টিং এ ছিলাম না বললে হয়তো আই মিস, বাট প্লিজ মানে কোন ডকুমেন্ট যদি থাকে প্লিজ শেয়ার, ইট উইল বি হেল্পফুল। আমরা আলোচনা করছি, আমার সেকেন্ড ক্লাসটাই ছিল এই কিভাবে এই গ্রাউন্ডিং আর্থিং করা হবে। সো আজকে টাইম আমরা শর্টেজ, আমরা আজকে র্যাপ আপ করতে চাচ্ছি। তো আমাদের রিকোয়েস্ট থাকবে অল অডিয়েন্সকে, আমাদের প্রতি শুক্রবার 9টা শেষ শুরু করি। আপনাদের যদি অনুমতি থাকে তা আমরা আধা ঘন্টা একটু আগে নিতে চাচ্ছি, 8:30। আপনারা কি মনে হয় এটা আগানো কি উচিত হবে কিনা? মাই অপিনিয়ন 9টায় মনে হয় ঠিক আছে ভাইয়া। 9টায় ঠিক আছে, আমার অপিনিয়ন 9টায় ঠিক আছে। ওকে, সো আগামী সপ্তাহে খুব বার্নিং ইস্যু আবারও বলতেছি, একটা স্টিল স্ট্রাকচারে কিভাবে ফায়ার রেটিং করা হবে, সেখানে স্প্রিংকলার লাগবে কিনা, হাইডেন্সিশন লাগবে কিনা, আর কিভাবে আমরা স্টিল নন রেটেড স্টিল স্ট্রাকচারটাকে নন ফায়ার রেটেডটাকে কিভাবে ফায়ার রেটেড বানাবো সেটা নিয়ে কথা হবে। এবং আশা করি সিভিল ইঞ্জিনিয়ার, ফায়ার ইঞ্জিনিয়ারের অন্য যারা রয়েছেন তারা কাইন্ডলি থাকবেন। সো আপনাকে আজকের এই সেশনে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এটা ক্লোজ করতে চাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ। সি ইউ নেক্সট সেশন। আল্লাহ হাফেজ।